আমরা যেই ইয়েগুলো স্টার্ট করব সেটা হচ্ছে যে আমাদের আজকে এবং কালকে টানা আমরা এক্সেল শিটের এবং হচ্ছে ডেটা অ্যানালাইসিসের কিছু র লেভেলের কাজ আমরা করব। সো আমরা আজকে ফোর্থ ক্লাস স্টার্ট করি। ফোর্থ ক্লাসের এবং হচ্ছে আমরা ডিপ লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিছু বেসিক আমরা প্র্যাকটিস করব, যেটা আমাদের প্রয়োজন লাস্টের দিকে। এবং হচ্ছে আমরা আস্তে আস্তে ডিপ লার্নিং এর দিকে ঢুকবো। সো আমরা থিওরি পড়তে পড়তে আমরা এক্সেল শিট ডেটা অ্যানালাইসিসও করতে থাকবো, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা একটু ইন্ট্রোডাকশন টু আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং নিউরাল নেটওয়ার্ক এটা আমরা করতে থাকবো। সো আমরা আমাদের কনসেপ্টে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে আমরা গত ক্লাসে যা যা করছিলাম ফার্স্ট সেশনে, আমরা আগে সেটা একটু রিভিশনে যাই। আমরা অ্যাজ ইউজাল গত ক্লাসে আমরা সিএসভি ফাইল নিয়ে কাজ করছি এবং সেটার কিছু ডেটা ভিজুয়ালাইজেশন আমরা করছি। সো আমরা এখানে আমাদের র্যাম 12 জিবি এবং ডিস্ক 107 জিবি আমাদের স্পেস দিছে। সো এই স্পেসে আমরা কাজ করব। এখন এই জন্য আমরা নামপাই, পান্ডাস, ম্যাটপ্লটলিব এগুলো আমরা অ্যাড করে নিলাম। আজকে নতুন একটা জিনিস আমি অ্যাড করলাম, সেটা হচ্ছে স্কাইপি, যেটা মূলত ম্যাটপ্লটলিবের মতনই সায়েন্স পাইথন, সায়েন্স সায়েন্টিফিক ক্যালকুলেশন বা ম্যাথমেটিক্স ইকুয়েশন, এই সায়েন্স পাই এই লাইব্রেরির মধ্যে আছে। সুতরাং আমরা এটাকে ইউজ করব। আর হচ্ছে যে আমরা একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যে যেই আমরা ফাইলগুলো নিয়ে শিখছি, যেমন আমরা গত ক্লাসে মুভিজ ডিএফ এর আমরা স্পেসিফিক সিএসভি ফাইল আমরা একটা ভেরিয়েবলে নিছিলাম এবং ওই ফাইলের উপরে আমরা বিভিন্নভাবে ওই ডাটা সেটের ভিজুয়ালাইজেশন, ওই ডাটা সেটের স্প্লিটিং লক করছিলাম। বিভিন্ন ভেরিয়েবলে আমরা ওই লকগুলো স্প্লিট করে রাখছিলাম। এবং আমরা আসলে এখন যেটা আমরা দেখব সেটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট দেখব। যেমন সাপোজ ধরেন, আমি গত ক্লাসেই দেখাইছিলাম যে আমরা সাপোজ এইখানে ডাটা সেটের মধ্যে এটা যেহেতু মুভি রিলিভেন্ট ডাটা সেট, আমি চাচ্ছি এমন ডেটাগুলোকে, এমন মুভিগুলোকে, ফিল্মগুলোকে আমি আমার লিস্টেড নিয়ে আসব যে ফিল্মগুলোর অডিয়েন্স স্কোর 50%-এর উপরে আছে। সো আলটিমেটলি আমি তখন কি করব, আমি হচ্ছে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট দিব যে আমি অডিয়েন্স স্কোয়ার একটা থ্রেশহোল্ড বললাম যে 50, এবং আমি সিলেক্টেড ডেটা নামে একটা ভেরিয়েবলের মধ্যে আমি ওই মুভিজ ডিএফ এর অডিয়েন্স স্কোরের যে ডেটা সেইটা যাতে 50%-এর উপরে হয়, তাহলে এই 50%-এর কন্ডিশনাল স্টেটমেন্ট আমি দিলাম হচ্ছে আমার ওই মুভিজ ডিএফ এর অডিয়েন্স স্কোর থার্ড ব্র্যাকেটে বললাম 50 হচ্ছে যাদের অডিয়েন্স স্কোর 50%-এর উপরে, ঠিক সেই ডেটাগুলোর ওই মুভিজ ডিএফ এর যে রোগুলো সেগুলোকে নিয়ে এসে আমি হচ্ছে রেখে দিলাম সিলেক্টেড ডেটার মধ্যে। আমি গত ক্লাসেও আমরা এই ভেরিয়েবল সিলেকশন প্রসেস বা আমরা ডাটাকে যে কন্ডিশনালি ডাটাকে যে বের করে নিয়ে আসতে পারি সেটা আমরা গত ক্লাসেও দেখছি। তাহলে অ্যাট দ্য সেম টাইম আমি যদি এখন সিলেক্টেড এই ভ্যালুটাকে, এই ভেরিয়েবলটাকে আমরা দেখি, তাহলে এই ভেরিয়েবলের মধ্যে আমি দেখব যে আমার স্পেসিফিক কিছু ডেটা এখানে আছে। এখন এই সিলেক্টেড ভেরিয়েবলসের ডট দিয়ে যদি আমি এর ভ্যালু কাউন্টস দেখি, যে এটার ইনফোটা যদি দেখি, যে আমরা তো জানি একটা ডাটা সেটের ইনফো, এখানে আমরা ইনফোটা দেখলাম, দেখবো যে এখানে 0 থেকে 76 এন্ট্রিস আছে, মানে আলটিমেটলি 60টা এন্ট্রি আছে। এবং 60টা এন্ট্রির মধ্যে কিন্তু র্যান্ডম এন্ট্রি না, যেগুলো 50%-এর উপরে, শুধু সেই এন্ট্রিগুলোই এখানে আছে।
এবং আমি যদি এই সিলেক্টেড ডেটার ইয়েগুলোকে আমি দেখি যে আমার এখানে কোন সেলে কি পরিমাণ ডেটা আছে। সো আমার ডেটা সেট ছিল আরো বড়। সো আমি যদি টোটাল ডেটা সেটের রো কলাম দেখি, প্রায় 77টা রো, 8টা কলাম আছে। So, কিন্তু এইখানে কিন্তু আলটিমেটলি আমি 60টা রো, 60টা এন্ট্রিস আমি নিয়ে আসছি। তার মানে বাকি 17টা হচ্ছে আমার অডিয়েন্স স্কোর 50%-এর নিচে। সো এই যে আমি কলাম ওয়াইজ ডাটা ইন্টারপ্রিটেশন করতেছি, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। দেন আমি যদি এখন চিন্তা করি যে সিলেক্টেড ডেটার মধ্যে আমি আরো স্পেসিফিক করে আমি একটা টেবিল বানাবো। কেন আমি এটা বলতেছি, কারণ হচ্ছে যে আমি যদি স্পেসিফিক সিলেক্টেড ডেটা আমি লক করলাম 50%-এর উপরে অডিয়েন্স স্কোর, ওই অডিয়েন্স স্কোর আমি সব কয়টাই রো নিব। কিন্তু কলাম, এই যে কমার এই পাশে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে আমি বললাম যে আমি কলাম নিব, 3টা কলাম, একটা হচ্ছে ফিল্ম, একটা হচ্ছে অডিয়েন্স স্কোর, আর একটা নিব হচ্ছে ইয়ার। তার মানে আমার ওইখানে প্রায় কলাম ছিল অনেকগুলো। সেখান থেকে আমি 3টা কলামকে আমি আলাদা করে নেব, এবং এই 3টা কলামের ডেটাই আমি অ্যানালাইসিস করতে চাচ্ছি। সো তখন আমি এই যে এক্স ভ্যালুটাকে আমি যদি নেই, তাহলে আমি কিন্তু ওই স্পেসিফিক 60টা, যার অডিয়েন্স স্কোর 50%-এর উপরে, কোন সালে কোনটা আমার অ্যাকচুয়ালি রিলিজ হয়েছে মুভি, সেই মুভির নাম, অডিয়েন্স স্কোর, ইয়ার আমি নিতে পারতেছি। সো এই যে আমি কন্ডিশনাল স্টেটমেন্ট তো আর আমার সবসময় একই রকম থাকবে না। আমার আসলে ডিপেন্ড করবে যে আমার যিনি হচ্ছে ক্লায়েন্ট, তিনি আসলে আমাকে কি পরিমাণ ডাটা সেট দিচ্ছে, এবং ওই ডাটা সেট থেকে আমি ইন্টারপ্রিটেশন করতেছি। সেই ইন্টারপ্রিটেশন করার ক্ষেত্রে ওই ডাটা সেটের মধ্যে উনি আসলে কোন কন্ডিশন দিয়ে আমাকে বের করতে বলে। তো আমার তো জেনারেটিভ এআই আছে, আমি শুধু কন্ডিশনটা লিখে দিলেই সে আমাকে কোড করে দিবে। চ্যাট জিপিটির কাছ থেকে হেল্প নিতে পারবো। সো এইখানে একটা জিনিস আমার হচ্ছে, আমরা দেখতেছি যে আমি একটু প্লটিং করতে যাচ্ছি। আমরা গত ক্লাসে যেহেতু প্লট করছি, যেহেতু এই ডাটা সেটটা আমি যদি এক্স এক্সিসে ইয়ারটাকে রাখি, এবং আমি পান্ডাজে টু নিউমেরিক, ইয়ারে আমরা ডাটাগুলোকে এক্স এক্সিসে নিয়ে আসব, এই জন্য এটাকে আমি নিউমেরিক করে নিলাম, এবং ফিগার সাইজ দিলাম, এক্স এক্সিসে ইয়ার, ওয়াই এক্সিসে অডিয়েন্স স্কোর। সব কিন্তু আমার এই এই যেই ডাটা সেটটা আমি এক্স ডাটা সেটটা বানালাম, এই যে এক্স ডাটা সেটটা বানালাম, এই সিলেক্টেড ডেটার থেকে স্পেসিফিক কলাম করে যে ডাটা সেটটা বানালাম, ওইখান থেকেই কিন্তু আমি অডিয়েন্স স্কোর এবং হচ্ছে আমার এক্স এক্সিসে ইয়ার এবং ওয়াই এক্সিসে অডিয়েন্স স্কোর দিয়ে আমি একটা ডাটা সেটের বার চার্ট তৈরি করতেছি, যেহেতু এই যে সিএনসি দিয়ে বার প্লট। তার মানে আমার হচ্ছে প্রতি সালে, আমার প্রত্যেকটা সালে আমার কি পরিমাণ অডিয়েন্স স্কোর ছিল, সেটা আমি কিন্তু সাল ওয়াইজ অডিয়েন্স স্কোরের একটা বার প্লট করতে পারতেছি। তার মানে আমি বুঝতেছি যে হ্যাঁ ঠিক আছে, 2011 সালে আমার সবচেয়ে বেশি অডিয়েন্স স্কোর ছিল, 2007 সালেও ছিল, মাঝখানে আমার অডিয়েন্স স্কোর ড্রপ করছে। সো এগুলো হচ্ছে কোম্পানিকে বা যিনি ইনভেস্টর তাকে আসলে আন্ডারস্ট্যান্ড করানো বা বোঝানো। সো আমরা ইচ্ছা করলে কিন্তু আমরা ওই ডাটা সেট থেকে আমরা কিন্তু একটা গ্রুপ বাই অ্যাসোসিয়েশন করতে পারি। যে আমি যেই, উনি যেটা বললো যে ওকে, আপনার অডিয়েন্স স্কোর তো ইয়ার, দেখা গেছে যে একই বছর তো অনেকগুলা মুভি রিলিজ হয়েছে। এটা একটু খুব ভালো করে বুঝতে হবে। একই বছর অনেকগুলা মুভি রিলিজ হয়েছে, এই যে 2008 সালে 2টা মুভি রিলিজ হয়েছে, ঠিক আছে, এই যে আরো একটা মুভি রিলিজ হয়েছে, আমার 2008 সালে আমার 3টা মুভি রিলিজ হয়েছে, এবং 3টা মুভির অডিয়েন্স স্কোরই আমার 50%-এর উপরে। এখন আমি এই 3টা মানে মুভিকে এই সালে এটাকে আমরা একসাথে দেখতে চাই, তাইলে এটাকে আমরা বলি হচ্ছে গ্রুপ বাই করা। তাইলে আমি এমন একটা অডিয়েন্স স্কোর তৈরি করতেছি যেটা এক্স ডাটা সেটের মধ্যে গ্রুপ বাই করব কিভাবে, ইয়ার ওয়াইজ আমি গ্রুপ বাই করব। তাহলে গ্রুপ বাই নামক যে ফাংশনটা, এটা একটা নতুন ফাংশন, যেটা আমি ইয়ার নামক, মানে যে কলামটা আছে ওই কলাম ওয়াইজ আমি গ্রুপ বাই করবো। যেমন 2018 সালের যতগুলো অডিয়েন্স স্কোর আছে, ওই অডিয়েন্স স্কোরগুলোকে ডট, এই যে দেখেন ওই অডিয়েন্স স্কোর কলামের কোনোটা ছিল 81, কোনোটা ছিল 100, কোনোটা ছিল 62। সো ওই অডিয়েন্স স্কোরগুলোকে মিন করে ওইটাকে আমি রিসেট ইন্ডেক্স করে
আমি হচ্ছে অডিয়েন্স স্কোর বাই ইয়ারে রাখতেছি। এখন কোশ্চেন হচ্ছে যে স্যার রিসেট ইন্ডেক্সটা কেন আমি করব? রিসেট ইন্ডেক্স মানে হচ্ছে আপনার কোনো ধরনের কলাম ওয়াইজ যখন রো ওয়াইজ ডাটাগুলো পড়ে, তখন সেটা 0 1 2 3 করে ইন্ডেক্স ওয়াইজ ডাটাগুলো পড়তে থাকে। এবং এই ফিগার 8/8 এবং অডিয়েন্স স্কোর আমি একটা পাই চার্ট দিব। তাহলে 2008 সালে 3টা মুভির অডিয়েন্স স্কোরের গড় ভ্যালু আমার কিন্তু রিসেট ইন্ডেক্স করে একটা পাই চার্ট আমি তৈরি করব। এখন প্লট দিয়ে আমি ডট পাই যদি লিখি, তাহলে এই পাই ফাংশনটা আমার হচ্ছে একটা পাই চার্ট আমার দেখাবে। পাই চার্ট কেমন হয়? গোল আকারের একটা পাই চার্ট হয়, যেই পাই চার্টটা মূলত আসলে ওই এই স্পেসিফিক অডিয়েন্স স্কোরের আমার স্কোরটা ওই ডাটা সেট থেকে কিন্তু অলরেডি নিয়ে আসতেছে, এক্স নামক ডাটা সেট থেকে নিয়ে এসে এইখানে রাখতেছে। তাই লেভেলে আমার কি দেখাবে? ওই অডিয়েন্স স্কোরের ইয়ারটা দেখাবে। তার মানে 2008 সালে টোটাল একটা মুভির অডিয়েন্স স্কোর 80, একটা মুভির হচ্ছে 60, একটা মুভির হচ্ছে হলো সাপোজ ধরলাম 100। তাহলে 80, 100, 60 যোগ করে যা হয়, 3 দিয়ে ভাগ দিলে যা হয়, মিন মানে তো এটাই গড়। গড় ভ্যালু, ওই ভ্যালুটাই কিন্তু আমার এই পাই চার্টে শো করবে। এবং শো করবে কিভাবে? ফ্লটিং ভ্যালু আকারে শো করবে। এই জন্য এটাকে আমরা বলি অটো প্যাকেট আকারে নিয়ে আসা স্ট্রিং। এটা হচ্ছে কনস্ট্যান্ট দুইটা ভ্যালু, যেটা পাই চার্টের জন্য আমরা দিয়ে দিব। এবং আমি টাইটেল দিয়ে দিলাম যে আমার অডিয়েন্স স্কোর ডিস্ট্রিবিউশন বাই ইয়ার, মানে বছর ওয়াইজ আমার অডিয়েন্স স্কোর, যাতে করে যিনি ইনভেস্টর বা যিনি মুভি ডিরেক্টর ওনার যাতে বুঝতে একটু ইজি হয়। সো আমরা যদি এই পার্ট চার্টটাকে প্লটিং করি, আমরা দেখব যে 2008 সালে টোটাল যতগুলো ডাটা সেট ছিল, তার মধ্যে প্রায় 20% হচ্ছে 2008 সালে অডিয়েন্স স্কোর ছিল। 2009 সালেও 20% ছিল, 10-এ ড্রপ করছে, 11-তে একটু ইনক্রিজ করছে, 7-এ সবচেয়ে বেশি ছিল। আমি কিন্তু ইজিলি অডিয়েন্স স্কোরটা দেখতে পারতেছি যে কোন সালের কিরকম আমার প্রফিট ছিল। সো আলটিমেটলি আমরা যখন এই পাই চার্ট বার চার্ট করি, এতে করে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে যে যিনি কিনা মালিক, ওনার জন্য ওই ডাটা সেটটা থেকে কি ডিসিশন আসলো সেটা বুঝতে সুবিধা হয়। সো আমরা গত ক্লাসে, আজকের ক্লাসে আমরা সিএসভি ফাইল নিয়ে কাজ করছি। আজকে আমরা একটু এক্সেল ফাইল ইনপুট করব। এক্সেল ফাইল দেখতে কিরকম হয়? এক্সেল ফাইল আসলে মূলত এই যে লাস্টে ডট এক্সএল এস এক্স এরকম ফাইল থাকে। আমি যদি এই ফাইলটাকেই যদি একটু ওপেন করি, আমরা দেখতে পারতেছি যে এক্সেল ফাইলে, এই যে এক্সেল ফাইলটা আমি দেখতে পারতেছি এখানে এই টোটাল, সাপোজ যে কোনো ধরনের একটা ইন্ডাস্ট্রিয়াল ফার্ম, যেটা ধরে নিয়ে হচ্ছে অ্যামাজন গ্রুপ অথবা আমাদের জ্যামকন গ্রুপ অথবা মিনা বাজার অথবা আহ, আড়ং, এদের যে বাৎসরিক সেলস রিপোর্ট তৈরি হয়, এই বাৎসরিক সেলস রিপোর্টে খুব ভালো করে খেয়াল করেন যে যতগুলো কমার্শিয়াল ট্রানজেকশন হয়, সেগুলোর প্রত্যেকটা কমার্শিয়াল ট্রানজেকশনে তাদের কি থাকে? তাদের বিভিন্ন ধরনের ট্রানজেকশন ডাইমেনশন থাকে। ধরেন সাপোজ তাদের যদি আমি ট্রানজেকশন ডাইমেনশন ধরি, তারা ক্যাশেও টাকা নেয়, কার্ডেও টাকা নেয়, মোবাইলেও টাকা নেয়। এখন এই একটা টেবিলের মধ্যে তাদের আসলে এই ট্রানজেকশন আইডিগুলো বসানো আছে, যে T001 হচ্ছে আইডেন্টিফিকেশন নাম্বার, যে ক্যাশ কোনো ব্যাংক নাই। এটা কি কার্ড? এবি ব্যাংকের। এটা কি? বাংলাদেশ কমার্স ব্যাংক। এই আইডি কার্ড বাংলাদেশ এশিয়া ব্যাংক। এটা কি? ব্র্যাক ব্যাংক। কারণ কি? কারণ তাদের ট্রানজেকশন তো মাল্টিপল ওয়ে থেকে তাদের ট্রানজেকশন আসে, তাহলে প্রত্যেকটা ট্রানজেকশনে কি থাকবে? অবশ্যই একটা ট্রানজেকশন ইউনিক আইডেন্টিফিকেশন হবে। কারণ প্রতিটা কাস্টমার, যতগুলো ট্রানজেকশন, যতগুলো অর্ডার, ই কমার্সে কি হয়, আমরা প্রতিনিয়ত অর্ডার করি, আমরা অনলাইনে ফুড অর্ডার করি। তো দেখা যায় যে প্রতিটা অর্ডারেই কিন্তু আমার আলাদা আলাদা ইনভয়েস তৈরি হয়, মানি রিসিপ্ট তৈরি হয়। প্রতিটা অর্ডারেই কিন্তু আমার ট্রানজেকশন হয়। তাহলে প্রতিটা ট্রানজেকশনে কিন্তু আমার কি হয়? এক এক রকমের অ্যামাউন্ট ট্রানজেকশনে, এক এক থ্রুতে ট্রানজেকশন। কখনো কেউ এবি ব্যাংক দিয়ে করে, কেউ ডাচ বাংলা, কেউ যে যেরকম ব্যাংকের থেকে ভিসা কার্ড থাকে সেইভাবে কিন্তু সে পে করতেছে। তাহলে এটা কি হচ্ছে? আমার ট্রানজেকশনের আইডেন্টিফিকেশন নাম্বার। আবার ধরেন একটা কাস্টমার এক এক রকমের আইটেম পারচেস করে, অনলাইন হোক অফলাইন হোক। তাহলে কি? প্রত্যেকটা আইটেমের নাম থাকবে, ওই আইটেমটা কিরকম ডেসক্রিপশন থাকবে, যে ওটাকে বেভারেজ নাকি সোডা, নাকি কি কি ধরনের আইটেম ওইটা হইতে পারে। বিভিন্ন ধরনের আইটেম হইতে পারে, তাই না? ওইটা স্পার্কলিং ওয়াটার হইতে পারে, এনার্জি ড্রিঙ্কস হইতে পারে,
ঠিক আছে, ওইটা যে কোনো ধরনের প্রোডাক্ট হতে পারে। তার মানে সব রকমের প্রোডাক্টের কি থাকবে, অবশ্যই একটা ডেসক্রিপশন, তার একটা প্রাইস থাকবে। প্রত্যেকটা এক একটা প্রোডাক্টের প্রাইস এক এক রকম, ম্যানুফ্যাকচারিং কান্ট্রি এক একটার এক এক রকম, এবং এক একটা প্রোডাক্ট, যেমন কোনো প্রোডাক্টের কোম্পানি বা সাপ্লায়ার, যিনি প্রোডাক্টের ম্যানুফ্যাকচারার, তার কিন্তু নামও ডিফারেন্ট, তাই না? এক একটা প্রোডাক্টের, আমি যদি একটা দোকান দিই, ওই দোকানে যতগুলো আইটেম থাকে, আমরা তো সবাই সুপার শপে গেছি, আমাদের আইডিয়া আছে যে সুপার শপে কিন্তু ভ্যারাইটিস প্রোডাক্ট থাকে। সো ভ্যারাইটিস প্রোডাক্টগুলো থাকলে কি হয়, তার মানে ওই প্রোডাক্টের প্রাইস থাকবে, ওই প্রোডাক্টের কোন কান্ট্রির প্রোডাক্ট, কোন সাপ্লায়ার প্রোডাক্ট, স্টকে কতগুলো প্রোডাক্ট আমার কেনা হয়েছে, ওইটা মানে আমি কিভাবে চিনবো, কোনটা হতে পারে ক্যান আকারে আসছে, কোনটা হতে পারে বোতল আকারে আসছে। সো এটা হচ্ছে একটা মানে ই কমার্স কোম্পানির ডাটা শিট, তাদের সারা বছর মাসের সেলস ডাটা শিট, আমরা এখন এটা অ্যানালাইসিস করব। যেহেতু আমরা ডেটা অ্যানালিস্ট হওয়ার জন্য আমি বলছিলাম প্রথম 6টা ক্লাসের মধ্যে আমাদের আজকে এবং কালকে টানা ক্লাসে আমরা ডেটা অ্যানালাইসিস শেষ করব। 6 ক্লাসে আমরা আসলে ডিপ লার্নিং ও নিউরাল নেটওয়ার্কের কনসেপ্টে ঢুকবো। তার আগে আমরা এই এক্সপ্লেটরি ডেটা অ্যানালাইসিস শেষ করব কালকের মধ্যে করে। আমরা এক্সপ্লেটরি ডেটা অ্যানালাইসিসের একটা অ্যাসাইনমেন্ট করব। ওই অ্যাসাইনমেন্টটা আমি এবার একটু চেক করব আপনাদের। সো এইখানে আসলে মূলত এক্সপ্লেটরি ডেটা অ্যানালাইসিস মানে হচ্ছে কোম্পানির ডেটা থেকে কোম্পানির মালিকের চাওয়া পাওয়ার উপর ডিপেন্ড করে, তার যে কন্ডিশনাল স্টেটমেন্ট থাকে সেটার উপর ডিপেন্ড করে আমি ডেটা থেকে ডিসিশন নিয়ে আসব, যে এবং প্রেসক্রিপশনও দিতে পারবো, যে এই ডাটা থেকে আসলে বুঝতে পারবো যে কোন সময় সেলস কত হয়েছে, কোন প্রোডাক্টটা বেশি চলছে, কোন প্রোডাক্টটা কম চলছে, এরকম। সেম এই যে এখানে আরেকটা হচ্ছে হলো আপনার কি কাস্টমার আইডেন্টিফিকেশন নাম্বার। এক একটা কোম্পানি দেখা যায় এক একটা ডিভিশনে, এক একটা ডিস্ট্রিক্টে, এক একটা উপজেলায় তাদের কি থাকে, নিজস্ব আউটলেট থাকে। অথবা অনলাইন যদি হয়, ই কমার্স হলে তো উপজেলা ওয়াইজ তাদের অবশ্যই ট্রানজেকশন এনআইডি নাম্বার থাকে। প্রত্যেকটা কাস্টমার যখনই লগ ইন করে বা ট্রানজেকশন করে, তখন সে কিন্তু তার নাম, এনআইডি, কন্ট্যাক্ট নাম্বার, কোন জায়গায় থাকে সেই ডিটেলস দেয়। তার মানে প্রত্যেকটা কাস্টমার কিন্তু ইউনিক কাস্টমার। তো ধরে নিচ্ছি এটা একটা স্যাম্পল ডাটা, যে এই ই কমার্স যার, তার হচ্ছে 50 জন কাস্টমার, বান্দা কাস্টমার, যারা লগ ইন করে এখান থেকে পণ্য বেচা কেনা করতে, মানে পণ্য কেনাকাটি করতেছে। এবং সে আইটেম যখন কিনতেছে, অবশ্যই সে ট্রানজেকশন করতেছে। তার মানে প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা শিট মেনটেন হচ্ছে এক্সেল শিটে। এখন এই এক্সেল শিট আমরা ডট সিএসভি ফাইল নিয়ে তো দুইটা কাজ করছি, আজকে আমরা একটা এক্সেল শিট নিয়ে কাজ করতেছি। এই এক্সেল শিটে দেখেন আবার প্রত্যেকটা ট্রানজেকশনের সময় ওই কাস্টমারের আবার কিন্তু টাইম কি দেওয়া আছে এখানে, প্রত্যেকটা টাইম, যে সে কোন সময়, কত আওয়ার, কত দিনে, কত উইকে, কোন মাসের, মানে কোন কোয়ার্টাইলে, কোন বছরে কেনা বেচা করছে। তাইলে এই পুরো হিসাব নিকাশটা কিন্তু থাকে হচ্ছে কোম্পানির ডাটাবেজে। যখন ট্রানজেকশনগুলো হয় তখনই কিন্তু এই ইনপুটগুলো আমরা দেই, এবং তখনই কিন্তু সেটা সফটওয়্যারের ডাটাবেজে ইনপুট হয়ে যায়। তার মানে এখানে দেখেন এটা হচ্ছে আমাদের আরেকটা শিট, সেটা কি টাইম শিট। আরেকটা শিট হচ্ছে এটা কি স্টোর কি শিট, যে আমাদের এই ধরেন ই কমার্স যেই কোম্পানির, সেই কোম্পানির বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায়, উপজেলায়, ডিস্ট্রিক্টে, ডিভিশনে তাদের কি আছে, ছোট বড় মাঝারি সাইজের স্টোর মানে আছে, যেটাকে আমরা বলি আউটলেট আছে। তাহলে প্রত্যেকটা আউটলেটে কি হচ্ছে, আলাদা আলাদাভাবে সেলস হচ্ছে। তার মানে প্রতিটা আউটলেটের তো আবার নিজস্ব একটা করে নাম্বার থাকতে হবে, নাহলে ওই আউটলেটটাকে তো আর আইডেন্টিফাই করা যাবে না। যেমন একটা স্কুলে বা একটা কলেজে প্রত্যেকটা স্টুডেন্টের একটা স্টুডেন্ট আইডি নাম্বার থাকে। সেম আমি যে আউটলেটে, তার একটা আইডি নাম্বার থাকবে। যেই সময় প্রোডাক্ট কিনতেছি তার একটা আইডি নাম্বার থাকবে। যেই আইটেমটা আমি কিনতেছি তার একটা আইডি নাম্বার থাকবে। যে কাস্টমারটা কিনতেছি সেই কাস্টমারের একটা কাস্টমার আইডেন্টি নাম্বার থাকবে। যে পণ্যটা কিনতেছি ওই পণ্যের একটা আইডেন্টি নাম্বার থাকবে। আপনারা কি সবাই বুঝতে পারছেন? যে ট্রানজেকশনটা হচ্ছে টাকা পয়সা, সেটার একটা আইডেন্টিফিকেশন নাম্বার থাকবে। এই প্রত্যেকটা জিনিসের আইডেন্টিফিকেশন নাম্বার আবার আমি মেইন একটা টেবিলে যদি নিয়ে আসি, তাহলে এই প্রত্যেকটা আইডেন্টিফিকেশন নাম্বার কি আমার আলাদা আলাদাভাবে এখানে আমি যদি নিয়ে আসি, তাহলে এটাকে আমরা বলতেছি হচ্ছে ফরেন কি। ঠিক আছে? সো আলটিমেটলি একটা মানে অনেকগুলো টেবিলের একটা মাদার টেবিল হতে পারে, যেটাকে আমরা বলি হচ্ছে কনসার্ন টেবিল বা
মেজর টেবিল। এই টেবিলটা তখন প্রত্যেকটা টেবিলের প্রাইমারি কিটাকে ফরেন কি হিসাবে কানেক্ট করা হয়। ধরেন এই আপনাকে যে আমি 6টা টেবিল দেখালাম, ট্রানজেকশন টেবিল, টাইম টেবিল, আইটেম টেবিল, এই প্রত্যেকটা টেবিলের কিন্তু নিজস্ব বিভিন্ন কলাম আছে, প্রত্যেকটা আইডেন্টিফিকেশন নাম্বার আছে, এবং এই প্রত্যেকটা শুরুতেই কিন্তু যে কলামগুলো আছে সেগুলোকে আমরা বলি হচ্ছে পিকে বা প্রাইমারি কি। ডাটা অ্যানালাইসিসের এই জিনিসটা বোঝাটা খুব ইম্পর্ট্যান্ট। এইটার এই টেবিলের পিকে, এই টেবিলের পিকে, এই টেবিলের পিকে, এই প্রাইমারি কিগুলো যখন আমি আরেকটা টেবিলের মধ্যে নিয়ে আসব, যখন আমি আরেকটা মেইন টেবিলের মধ্যে এই প্রত্যেকটা পিকে আমি যখন নিয়ে আসব, তখন এটা এখানে হয়ে যাবে হচ্ছে এফ কে, মানে ফরেন কি। তখন এই টেবিলের সাথে এই টেবিলের একটা মেনি টু মেনি রিলেশন হয়ে যাবে, মানে এই টেবিল থেকে এই টেবিলের ডাটা আমি সহজেই নিয়ে আসতে পারবো। এই টেবিলের বাকি যে কলামগুলো আছে, এই কলামগুলোকে আমার চেনার জন্য জটিল কিছু হবে না, কারণ এই প্রাইমারি কি এইখানে থাকলে আমি ইজিলি এটার সাথে এটা কানেক্ট করতে পারবো। আবার এইটার প্রাইমারি কি যখন এইখানে ফরেন কি হিসাবে থাকবে, তখন আমি আবার এই টেবিলের সাথে এটা কি করতে পারবো, কানেক্ট করতে পারবো। কথাই বুঝতে পারছেন? আবার যখন এইটার প্রাইমারি কি এখানে ফরেন কি হিসাবে থাকবে, তখন এই টেবিলের সাথে তার মানে একটা মেজর টেবিল, এই টেবিলের সাথে এটাকে বলে নর্মালাইজ টেবিল। এই নর্মালাইজ টেবিলের সাথে আমার কিন্তু আলাদা 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 অসংখ্য ডাটা সেট কানেক্ট থাকতে পারে। তার মানে আমার একটা ডাটা সেট না, আমার অসংখ্য ডাটা সেট কিন্তু কানেক্ট থাকতে পারে মেজর ডাটা সেটের সাথে। সো এটাকে আমরা তখন বলি হচ্ছে ফরেন কি হিসাবে আমরা ওইটাকে নেই। সো আমরা এখন একটু এই এক্সেল শিটকে এক্সপোর্ট করার জন্য আমাদের এখানে যেটা লাগবে সেটা হচ্ছে যে আমরা এক্সেল শিটকে এক্সপোর্ট করার জন্য আমাদের পাইথনের একটা ওপেন এক্সেল মেথড, এটাকে আমরা নিব, ইনস্টল করে নিব ওপেন এক্সেল। তার মানে ইজিলি আমরা যাতে এক্সেল শিটকে আমি নিয়ে আসতে পারি। এরপর হচ্ছে আমরা ম্যাট প্লট লিব নিব, আমরা হচ্ছে বিভিন্ন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করব, যেহেতু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ওয়াইজ ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো করব, এই জন্য আমরা ম্যাট প্লট লিব লাইব্রেরিটা ইউজ করব। এই ম্যাট প্লট লিবটা আসলে এই লাইব্রেরির আন্ডারে এই ম্যাথ এই ম্যাটপ্লটলিব আমি ফার্স্ট ক্লাসে বলছিলাম যে আমরা আহ, নাম পাই যে এরকম আমাদের অসংখ্য নিউমেরিক্যাল এবং হচ্ছে আহ, যেটাকে আমরা বলি হচ্ছে ম্যাথমেটিক্যাল বিভিন্ন অ্যারে নিয়ে কাজ করা থাকে ইকুয়েশন। ম্যাটপ্লটলিবের মধ্যেও আমাদের অসংখ্য লাইব্রেরি আছে, যেগুলো আসলে মূলত আমাদের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের জন্য আমাদের হেল্প হবে, ওই ফাংশনগুলো আমরা ইজিলি ইউজ করতে পারবো। আরো একটা জিনিস ইনস্টল করব আমরা, লাইব্রেরি এখানে আমরা ইম্পোর্ট করব। এগুলো হচ্ছে লাইব্রেরি ইম্পোর্ট করা, এটা হচ্ছে সাইকিট লার্ন। তো আপনারা যদি সাইকিট লার্ন দিয়ে সার্চ দেন তাহলে দেখতে পারবেন সাইকিট লার্ন, ম্যাটপ্লটলিব, এগুলো আসলে মূলত এক্সিস্টিং ডেটা অ্যানালাইসিসের জন্য। আপনারা যদি সাইকিট লার্ন দিয়ে সার্চ দেন দেখবেন ডেটা অ্যানালাইসিসের জন্য এই পাইথনের অসংখ্য ফাংশন সাইকিট লার্নের মধ্যে তৈরি করা আছে। শুধু আমরা সেই ফাংশনগুলো ইউজ করব। দেখেন আমরা আজকে ঢুকতেছি সাইকিট লার্নে, সাইকিট লার্ন দিয়ে কিন্তু আমরা ক্লাসিফিকেশন করব, ইমেজ ক্লাসিফিকেশনের অনেক অ্যালগোরিদম, র্যান্ডম ফরেস্ট, লজিস্টিক রিগ্রেশন, নিয়ারেস্ট, গ্রেডিয়েন্ট বুসেন্ট, এগুলো কিন্তু সবই আমাদের মেশিন লার্নিং এর বিভিন্ন ক্লাসিফায়ার। আমরা রিগ্রেশন অ্যানালাইসিস করার সময় আমরা অনেকগুলো ক্লাসিফায়ার ইউজ করব, এবং আমরা টাইম সিরিজের ডেটা নিয়ে কাজ করব, ডাইমেনশনাল ডেটা, বিভিন্ন ডেটাকে আমরা এইভাবে করে ভিজুয়ালাইজ করব। সো এই কাজগুলো করার জন্য সাইকিট লার্নের যেই লাইব্রেরিগুলো আমরা ফ্রি অফ কস্ট ইউজ করতে পারবো সেগুলো কিন্তু আমরা সবই ইউজ করব। দেখেন সাইকিট লার্নের ভিতরে কি কি জিনিস আছে, সিম্পল অ্যান্ড ইফিশিয়েন্ট টুলস ফর প্রিডিক্টিভ ডেটা অ্যানালাইসিস। তার মানে সাইকিট লার্ন মেশিন লার্নিং এর জন্য একটা
উৎকৃষ্ট প্ল্যাটফর্ম, যেটার এপিআই আমরা যেটাকে বলি হচ্ছে প্রোগ্রামেবল ইন্টারফেস তৈরি করা আছে, শুধু আমরা ফাংশন ইউজ করা শিখব। এবং সবাই এটা খুব ইজিলি অ্যাক্সেস করতে পারে, এবং নামপাই, সায়েন্স পাই এবং ম্যাটপ্লটলিব খুব সহজে সাইকিট লার্নে তৈরি করাই আছে। এটা ওপেন সোর্স, কোনো টাকা পয়সা লাগে না, কমার্শিয়ালি আমি ইউজ করতে পারবো। এবং কিছু জিনিস আছে লাইসেন্স লাগে, সো সেগুলো আমাদের প্রয়োজন নাই। আচ্ছা, তা এখন আমরা এই যে সাইকিট লার্নে ঢুকবো। সো সাইকিট লার্নে আমি ইনস্টল করে নিলাম, সাইকিট লার্নটা আমাদের লাগবে। তো আমরা এখন কি করব, আমরা স্পেসিফিক এক্সেল শিটের কিছু ডেটা এখন আমরা একটু অ্যানালাইসিস করব। কি করব একটু ভালো করে আগে আমরা বোঝার চেষ্টা করব যে আমরা আসলে মূলত ওই স্পেসিফিক স্পেসিফিক আমরা একটা ই কমার্স এক্সেল সেট ওয়ান এক্সএলএস ফাইল আমরা পান্ডাস ডাটা ফ্রেম দিয়ে আমরা আগে লোড করব। তার মানে আমার ফাইলটা কোথায় আছে, আপনারা আপনাদের গুগল ড্রাইভে, এই যে আপনাদের নিজস্ব যেই জিমেল অ্যাড্রেসটা আছে, এটা তো উইংসের ইনস্টিটিউট অফ রিসার্চের জিমেল, আপনারা আপনাদের নামে যে জিমেল আছে ওখানে ফোর্থ ক্লাস নামে একটা ফোল্ডার আপনারা বানাবেন। ওই ফোল্ডারের মধ্যে আপনারা এই যে এক্সেল ফাইলটা এটাকে ডাউনলোড করবেন, করে ওখানে আপলোড করবেন। তার মানে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় আপনি যেই ডাটা সেটই পাবেন, যেই কোম্পানির সাথে আপনি কাজ করবেন, আপনি অলরেডি গিট হাবে এবং হচ্ছে আপনার আমি লিঙ্কডইন প্রোফাইলে বলছি যে আপনি ডেটা অ্যানালিস্ট হিসেবে আপনার প্রোফাইল অলরেডি অ্যাড করেন, যে আপনি একজন ডেটা অ্যানালিস্ট। কেন বললাম, কারণ এই ক্লাস, আজকে ক্লাস কালকে ক্লাসের পর আপনি যে কোনো কোম্পানির যে কোনো এক্সেল শিট ডাটা শিট যদি আপনাকে দেয়, এক্সেল দিক আর সিএসবি দিক, আপনি সেই ডাটা শিট থেকে ইন্টারপ্রিটেশন করতে পারবেন। সো আপনারা কি করবেন, এখান থেকে এটা ডাউনলোড করবেন, করে আপনার ওখানে আপলোড করবেন। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট কাজ। আর এই যে সিএসভি ফাইল নিয়ে তো আপনি অলরেডি কাজ করছেন, আমার এখানে দুইটা সিএসভি ফাইল। এরপর হচ্ছে এই যে কার্ডিওভাস্কুলার ডিজিজের এখানে আরেকটা সিএসভি ফাইল দেখতেই পারতেছেন, কার্ডিওভাস্কুলার ডিজিজের সিএসভি ফাইল মানে হার্ট ডিজিজের সিএসভি ফাইল। তার মানে সিএসভি ফাইল আছে তিনটে, এক্সেল ফাইল আছে একটা। আপনি এক্সেল ফাইলটা ডাউনলোড করে আপনার এখানে আপলোড করেন, এবং সেটা আমরা এখন কোল্যাবে ইম্পোর্ট করা শিখব। তারপর আমরা দেখব যে ওই ফাইলের মধ্যে ফ্যাক্ট টেবিল নামে একটা টেবিল আছে, অলরেডি আমরা দেখছি একটু আগে। এই যে ফ্যাক্ট টেবিল হচ্ছে আমার মেজর টেবিল, যেটার মধ্যে অন্যান্য টেবিলের নর্মালাইজড কলামগুলো আমরা ফরেন কি হিসাবে ইউজ করছি। মানে এই টেবিলের সাথে বাকি পাঁচটা টেবিলের কি আছে, কানেকশন আছে। এবং এই পাঁচটা টেবিল থেকে আমরা যদি ডাটাগুলোকে নিয়ে আসি, তাহলে এইখান থেকে আমি তার কোয়ান্টিটি, ইউনিট, ইউনিট প্রাইস এবং টোটাল প্রাইস, এই টোটাল প্রাইসটা কিন্তু আমি ইজিলি আইডেন্টিফাই করতে পারবো প্রোডাক্টের, কাস্টমার ওয়াইজ। সো এইখানে আমি সব ডাটাগুলো এই ফ্যাক্ট টেবিলে নিয়ে আসছি। এই টেবিলগুলো আপনি মানে এই ডেটা সেটগুলো আপনি কোথায় পাবেন, এই ডেটা সেটগুলো আপনি পাবেন ই কমার্স, কমার্শিয়াল ট্রানজেকশন, বড় বড় হসপিটাল, দেন হচ্ছে যারা ভেন্ডর আছে, মিনা বাজার, আগোরা, তারা যা বড় বড় কোম্পানিগুলো, তাদের প্রতি বছর তাদের লক্ষ লক্ষ ডাটা জেনারেট হয়। ওই ডাটা থেকে তারা ডিসিশন নেয় যে আমরা এই পণ্যটা বাজারে ছাড়বো কিনা, এই আউটলেটটা রাখবো কিনা, এই আউটলেটে আমাদের কোন ধরনের পণ্য বেশি বিক্রি হচ্ছে। সো এই ডিসিশনগুলো আপনাকে ক্লায়েন্ট বলবে যে আমার এই ডিসিশন আমার এই ডাটা সেট থেকে তুমি নিয়ে এসে দাও। এখন আমি আপনাকে সিম্পল কয়েকটা সিনারিও বোঝাচ্ছি, যে ধরেন সাপোজ আপনার ক্লায়েন্ট বলল ক্যালকুলেট দ্য মিন ভ্যালু অফ দ্য টোটাল প্রাইস অফ দ্য ফ্যাক্ট টেবিল। তার মানে আমার যে অরিজিনাল ফ্যাক্ট টেবিল, সেখানে তো টোটাল প্রাইস আমার কলামে দেয়াই আছে, যে আমার অ্যাকচুয়ালি কোন প্রোডাক্ট কত প্রাইস, টোটাল প্রাইস কিন্তু আমার এখানে বলা আছে। তার মানে আমার এখানে প্রায় 10,000-এর উপরে ট্রানজেকশন হয়েছে, কোন কাস্টমার নিছে, কোন স্টোর থেকে বিক্রি হয়েছে, কোন পণ্য বিক্রি হয়েছে, কতগুলো বিক্রি হয়েছে, কত ক্যান বিক্রি হয়েছে, তার প্রাইস কত, টোটাল কত। তার মানে এই 10,000 ট্রানজেকশন হয়েছে। কিন্তু ট্রানজেকশন ডাইমেনশন ছিল মাত্র 10টা, খেয়াল করেন। আইটেম ছিল কতগুলো, আপনার আইটেম ছিল কতগুলো, আপনার আইটেম ছিল, যদি আপনি দেখেন যে আপনার ওই ই কমার্সে আইটেম ছিল হচ্ছে মাত্র আহ, কতগুলো, 70টা আইটেম। ক্লিয়ার? কাস্টমার কতজন ছিল, আমি ওই সময় দেখাইছি যে আমার 50 জন কাস্টমার ছিল। কতগুলো টাইমে ট্রানজেকশন হয়েছে,
টাইমে এখানে দেখা গেছে যে এই টাইম ট্রানজেকশন হয়েছে কত, অলমোস্ট 10,000 টাইমে ট্রানজেকশন হয়েছে। তার মানে 10,000 টাইমে ট্রানজেকশন হয়েছে, খেয়াল করেন, তার মানে ট্রানজেকশন কিন্তু 10,000টাই হয়েছে। এবং কোন কোন স্টোর থেকে আমার সেল হয়েছে, এখানে আমার স্টোর দেয়া আছে হচ্ছে, আমার হচ্ছে 23টা স্টোরে সেল হয়েছে। তার মানে এই 23টা স্টোর থেকে এই 50 জন কাস্টমার, এই 70টা আইটেম, তারা আহ, এই 10টা ট্রানজেকশন প্রসেসে প্রায় 10,000 বার কেনা বেচা করছে। আপনারা কি সবাই বুঝতে পারছেন? আর এই 10,000 বার কেনা বেচার কারণে টোটাল কোম্পানির কত সেল হইল, সেটা কিন্তু এই প্রত্যেকটা আইটেমের ইউনিট প্রাইসের সাথে মাল্টিপ্লাই করে ওই টোটাল প্রাইসটা কিন্তু চলে আসছে। এখন ইজিলি একটা মানে আপনি অ্যাজ এ ডেটা অ্যানালিস্ট আপনি বলতে পারবেন যে আমার টোটাল প্রাইসের মিন ভ্যালু, মানে মিন প্রাইসটা কত, গড় প্রাইসটা কত। ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ অল কর্নার্স অফ দ্য ফ্যাক্ট টেবিল। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বলতে কি বোঝায়? স্ট্যাটিস্টিক্সের ভাষায় স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মানে হচ্ছে আপনার নিউমেরিক্যাল ক্যালকুলেশন। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বলতে বোঝায় আপনার যে ক্যালকুলেশন, এইটার সর্বোচ্চ সেলস বা সর্বোচ্চ ভ্যালু বা এটার এভারেজ পয়েন্টসটা কত। মানে স্ট্যাটিস্টিক্যাল মেজার শোয়িং হাউ স্প্রেড আউট ডেটা পয়েন্টস আর ফ্রম দ্য মিন এভারেজ। মানে আপনার গড় ওইটার মিন ভ্যালুর ম্যাক্সিমাম কত, আর লোয়েস্ট কত, হাইয়েস্ট কত, এই একটা মেজারমেন্ট আপনার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন থেকে চলে আসবে। এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের ভ্যালুটাও আমরা ইজিলি বের করতে পারবো। ঠিক আছে? যদি স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা আমার নর্মাল হয়, মানে ওইটা যদি পজিটিভে হয় তার মানে নর্মাল, যদি নেগেটিভে হয় তার মানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা খারাপ, এরকম আমি আবার ডিসিশনও মেক করতে পারবো। দেন ফাইন্ড দ্য মোস্ট কমন ইউনিট অফ দ্য ফ্যাক্ট টেবল। মানে এখানে এই ডেটাটার মধ্যে আমি দেখব যে আমার মোস্ট কমন ইউনিট, মানে ইউনিট বলতে আমার এটা হচ্ছে এমন একটা ই কমার্সের দোকান যেখানে শুধু সফট ড্রিঙ্কস বিক্রি হয়। ধরেন কোকা কোলা, দেন হচ্ছে বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্কস, হ্যাঁ, মোজো, অথবা হচ্ছে 2 লিটারের 5 লিটারের কোন, মানে ক্যান অথবা বোতল, তারপর বিভিন্ন মোট ধরনের। বাইর হ্যালো, মোট বাইর করে নিলেই তো মোট কি এটা মানে মোস্ট কমন ইউনিটটা কি মোট প্রচুরক? বুঝি না, আইবার একটু বলেন তো নজরুল ভাই। মোস্ট কমন ইউনিটটা কি মোট বাইর করে নিলেই তো হয়, এমওটি মোট বা প্রচুরক বাইর করে নিলেই তো মোস্ট মোস্ট কমন ইউনিট হবে নাকি? মোস্ট আমরা কমন ওই, ইউনিট। প্রচুর বলতে হচ্ছে মুডটা বের করতে চাচ্ছেন, মুড, মোট এমওটি। বের করলে কি নাকি এটা, হ্যাঁ হ্যাঁ, নাকি হ্যাঁ 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 মোস্ট হ্যাঁ কমন হ্যাঁ। ইউনিট? আমি এইখানে এই ক্যালকুলেশনে সে হচ্ছে কমন ইউনিট, মানে ফ্যাক্ট টেবিলে সবচেয়ে কমন ইউনিট কি কি আছে। যেমন সাপোজ এখানে হ্যাঁ প্রচুরকটাই বের করবো, যে ধরেন বোতলটা আছে, ক্যান আছে, এরকম কয়টা আইটেম আছে। ঠিক আছে, মুড, মুড তো একাধিক হইতে পারে, তাই না? মুড একাধিক হইতে পারে একটা ডেটা সেটে। সো এইটাই এখানে বের করব। সো আমরা এই 3টা জিনিস এখন যদি বের করতে চাই, তাহলে আমাকে আগে অ্যাক্সেস নিতে হবে এক্সেল শিটের। তো এক্সেল শিটের অ্যাক্সেস নেওয়ার জন্য আমরা কি করব? প্রথমে নর্মালি আমরা আসলে ওই গুগল ড্রাইভকে মাউন্ট করব। আমরা এর আগে কখনো গুগল ড্রাইভকে মাউন্ট করে নেই। আমরা এই যে কোল্যাব দিয়ে ড্রাইভ দিলে আমরা আমাদের যেই আপনার যেই জিমেলের যেই ড্রাইভ, যেখানে আপনি এক্সেল শিটটা রাখছেন, ওইটাকে আপনি আগে কানেক্ট করে নেবেন। তো গুগল মাউন্ট করলে এরকম আসলে আপনি কন্টিনিউ করে আগে আপনার গুগল ড্রাইভের সাথে কানেক্ট করে নেবেন। এরপর আপনার কাজ হবে হচ্ছে পাথটাকে নিয়ে আসা, যে আমার এক্সেল শিটের ডাটা সেটের পাথটা কোথায় আছে। তো ডাটা সেটের পাথটা, যেহেতু আমরা একভাবে ডাটা সেট নিয়ে আসছিলাম গিটহাব থেকে, একভাবে আবার গুগল ড্রাইভ থেকেও আমি ডাটা সেট নিয়ে আসছিলাম, এটা প্রথম ক্লাসে দেখেছিলাম। এক্সেল শিট নিয়ে আসার জন্য আমি সেম ভাবেই আমি যাব, গিয়ে দেখব যে আমার কোন ক্লাসে আমার এক্সেল শিটটা আছে। আমার এইখানে এক্সেল শিটটা আছে আমার 4th ক্লাসে। আপনারা আপনাদের মতো যেই ফোল্ডারে রাখবেন, সেখানে এক্সেল শিটটা কোথায় আছে, আহ, ওই এক্সেল শিটটাকে আমাকে নিয়ে আসতে হবে। এই যে ই কমার্স এক্সেল শিট, এইটা এখানে এসে কপি পাথ। ঠিক আছে, এই কপি পাথ দিয়ে আপনার এই পুরো পাথটা এখানে আপনি চিনাই দিলে দেখবেন আপনার ডাটা সেটের পাথটা চলে আসছে।
ডাটা সেটের পাথ যদি আপনার চলে আসে, দেন আপনি এবার খুব ইজিলি ফ্যাক্ট টেবিলটাকে ওখান থেকে নিয়ে আসতে পারবেন। তো সেকেন্ড সেশনে আমরা এখান থেকে স্টার্ট করব, যে একটা একটা করে আমরা নিয়ে আসতে পারি, অথবা পুরো ডাটা সেটটাকেই আমরা ওই প্রত্যেকটা কলামকে আমরা ওই প্রতিটা, যেহেতু একটা এক্সেল শিটের মধ্যে অনেকগুলো শিট আছে, প্রায় 6টা শিট, আমরা প্রত্যেকটা শিটকে আলাদা আলাদাভাবে নিয়ে আসবো। একটু পর্যন্ত আপনারা দেখতে থাকেন। সো আমরা যখন আহ, এই এক্সেল শিটটা দেখলাম, এইখানে আমরা দেখলাম যে আমাদের আলটিমেটলি 5টা টেবিল আছে। 1 2 3 4 5 6টা টেবিল আছে। 5টা হচ্ছে মেজর টেবিল, আর একটা হচ্ছে আমাদের ফরেন কি বা নর্মালাইজ টেবিল। সো এখন প্রত্যেকটা টেবিলকে নিয়েই আমাকে কাজ করতে হবে। বেস্ট প্র্যাকটিস হচ্ছে প্রত্যেকটা টেবিলকে আমি আলাদা আলাদা ভেরিয়েবলে রাখা। কারণ পরে যখন আমি টেবিলগুলোকে জয়েন করব, মানে একসাথে করে যখন আমি একটা ডেটাকে ইন্টারপ্রিটেশন করব, ওইটাও আমি দেখাই দিব যে কিভাবে আমরা টেবিলগুলোকে জয়েন করতেছি। মানে এই পুরো টেবিল, যতগুলো টেবিল থাকবে, আমরা প্রত্যেকটা টেবিলকে যখন জয়েন করি, তখন ওই টেবিলগুলো কিন্তু এই একটা টেবিলের সাথে কিন্তু আরো যে 3টা টেবিল আমি বললাম যে ফরেন কি প্রাইমারি কি হিসাবে আছে, তখন কিন্তু প্রত্যেকটা টেবিল কিন্তু সেটা জয়েন্ট হয়ে যায়। সো এইটার পুরো ডেটাটা তখন আমি একটা টেবিল দিয়েই ওইটা বের করে নিয়ে আসতে পারি। সো আলটিমেটলি আমরা ফার্স্টে কি করব, বেস্ট হচ্ছে যেহেতু 6টা শিট আছে, তাহলে শিটের নামের ভেরিয়েবলে আমি প্রথম শিটটা লিখলাম হচ্ছে আমার এই যে ফ্যাক্ট টেবিল যেমন আছে, একদম আমি ডাবল ক্লিক করে এখান থেকে কপি করে দেন আমাকে ওখানে পেস্ট করতে হবে আর কি। সো এইভাবে এখন যদি আমি আরো বাকি 5টার জন্য যদি আমি নিয়ে আসি আমার ডেটাগুলোকে, তাহলে আমি সেম ভাবে এই প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভেরিয়েবল নিব। দেন পিডি ডট রিড এক্সেল ফাইল, এটা হচ্ছে একটা ফাংশন। দেন ডেটা সেটের পাথ তো সবকটার জন্য পাথ একই, একটাই এক্সেল পাথ থেকে কিন্তু আমার শিটগুলো আলাদা আলাদা। একটা ফ্যাক্ট টেবিল, ট্রান্স ডাইমেনশন, আইটেম ডাইমেনশন, প্রত্যেকটা প্লিজ গিভ এ মেসেজ বিফোর স্টার্টিং। আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা তাহলে মেসেজ দিব। তো এইখানে আমরা হচ্ছে যে এই প্রত্যেকটা ডাইমেনশনের টেবিলগুলোকে আমরা কি করলাম, এই এক্সেল শিট মাধ্যমে আমি প্রত্যেকটা শিটকে আলাদা আলাদা ভেরিয়েবলে আমি নিয়ে গেলাম। তাতে করে যেটা সুবিধা হবে, যে আমরা প্রত্যেকটা শিটের ডাটাকেই আলাদা আলাদাভাবেও রিড করতে পারবো। আবার যদি প্রত্যেকটা শিটের এই ট্রানজেকশন, যেহেতু আমার 10,000 ট্রানজেকশন হয়েছে 50 জন কাস্টমারের, সো এই 10,000 ট্রানজেকশনকেও আমি অ্যাট এ টাইম রিড করে নিয়ে আসতে পারবো। সো আমার এখন 6টা শিট একটা এক্সেল ফাইলের আলাদা আলাদা ভেরিয়েবলের মধ্যে চলে আসছে। এখন আমার একটু আমি দেখে নিব যে আমার ডাটাগুলো সব ঠিকঠাক মতন করে ও পাইলো কিনা। যেমন যদি আমি শুধু ফ্যাক্ট টেবিলটাই যদি আমি সার্চ দিই, সাপোজ আমি ফ্যাক্ট টেবিলটাকে শুধু যদি সার্চ দিই, যে আমার ফ্যাক্ট টেবিলটাই, যে আমার ফ্যাক্ট টেবিলটাও সাজেস্ট করতেছে, তার মানে এই ভেরিয়েবলের মধ্যে আমার টেবিলটা আসছে কিনা। এই যে আমার এই পুরো টেবিলটা কিন্তু এই যে 10,000 রো, 9টা কলাম, ফ্যাক্ট টেবিলের মধ্যে প্রত্যেকটার এই যে প্রাইমারি কি ফরেন কি সহ ইউনিট, ইউনিট প্রাইস, টোটাল প্রাইস চলে আসছে। তার মানে এতে কোনো সন্দেহ নাই, আমি যদি এখন শুধু এই ভেরিয়েবলটা দিয়ে সার্চ করি, তাহলে কিন্তু আমি টাইম ডাইমেনশনের যেই শিটটা আছে, ওই শিটটার ডাটাও কিন্তু আমি নিয়ে এসে করতে পারছি। যে এখানে বছরে কোয়ার্টাইল 1, কোয়ার্টাইল 2, কোয়ার্টাইল 3, ইয়ার ওয়াইজ, মান্থ ওয়াইজ, উইক ওয়াইজ, ডে ওয়াইজ, আওয়ার ওয়াইজ, ডেট ওয়াইজ আমি 10,000 ট্রানজেকশন, 10,000 সেল ট্রানজেকশনকে আমি ক্যালকুলেট করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি হচ্ছে যে প্রত্যেকটা টেবিলের যদি আমি হেডকে দেখতে চাই, যে সাপোজ এই যে এখানে আমি এফ লিখলাম, আমাকে কিন্তু ফ্যাক্ট টেবিল সাজেস্ট করতেছে। টি লিখলাম, আমাকে টাইম ডাইমেনশন, ট্রান্স ডাইমেনশন সাজেস্ট করতেছে। যদি এস লিখি, এই যে স্টোর, এস টিও, যেটা আমাদের স্টোর ডাইমেনশন আছে, স্টোরের জন্য আমি কি ভেরিয়েবল নিছি, এই যে স্টোর ডিম, এটাও আমাকে সাজেস্ট করতে। তাহলে এটার যদি আমি হেডটা দেখি, তাহলে এবার স্টোর ডাইমেনশনের ডেটার মধ্যে একদম প্রথম 5টা ভ্যালুকে আমি দেখতে পাইতেছি, যে আমাদের স্টোর ডাইমেনশন বলতে আমাদের প্রত্যেকটা
উপজেলা, ডিস্ট্রিক্ট, ডিভিশন, এই ডাটা সেটটা যেই ই কমার্স কোম্পানির, তাদের কতগুলো আউটলেট আছে সারা বাংলাদেশে, তাদের প্রথম 5টা আউটলেট আমি দেখতে পাচ্ছি। তো যা যা আমরা শিখছি গত এই 3টা ক্লাসে, সব কিছুই আমি এখন এই ভেরিয়েবল দিয়ে ওই ডাটার উপরে ইমপ্লিমেন্ট করতে পারবো, আমি দেখতে পারবো। ওকে, এবার আমরা শিখবো হচ্ছে এই যে আমি ডাটা সেটগুলো নিয়ে আসলাম, এটাকে আমি এবার একটু মার্জ করব। যেহেতু আমি ইন্টারপ্রিটেশন করব, তাহলে আমার জন্য মার্জ করাটা খুব জরুরি। সো মার্জ করতে গেলে আমি কি করব? আমি ওই পুরো ডাটা সেটগুলোকে, আমি একটু আগে যেভাবে বললাম যে আমি জয়েন করতে পারি, একটার সাথে একটাকে আমি মার্জ করতে পারি। সো মার্জ টেবিল করলে কি হবে, পুরো এক্সেল শিটটা, যেমন এটা আলাদা আলাদা ভাবে আছে, যেহেতু এটা এক্সেল শিট, এটা আলাদা আলাদা ভাবে আছে। সো আমি এই পুরো এক্সেল শিটটাকে আমি এখন একটা সিএসভি শিটের মতন বানাবো। তো আমি যদি একটা সিএসভি শিটের মধ্যে বানাইতে চাই, তাহলে আমাকে আলটিমেটলি একটু করতে হবে যে আমার এই শিটগুলোকে মার্জ করার জন্য মার্জ ফাংশনটা ইউজ করতে হবে। সো দেখেন, আমি পুরো ফ্যাক্ট টেবিলের মধ্যে, আমি ফ্যাক্ট টেবিলের সাথে মার্জ করতেছি, এই যে ডট মার্জ করতেছি ট্রান্স ডাইমেনশন যে ভেরিয়েবলটা ছিল, যেটার প্রাইমারি কি হচ্ছে ট্রান্স কি। খুব ভালো করে খেয়াল করেন, প্রাইমারি কি ট্রান্স ডাইমেনশনের প্রাইমারি কি কি ট্রান্স কি। ট্রান্স টাইপ, ব্যাংক নেম, এটা কিন্তু আমার প্রাইমারি কি না। এই ট্রান্স কি এই ট্রান্স ডাইমেনশনেও আছে। আবার আমি ফ্যাক্ট টেবিলে গিয়ে যদি দেখি, ফ্যাক্ট টেবিলের মধ্যেও কিন্তু এই যে আমার ট্রান্স কিটা আছে। তার মানে এটা হচ্ছে এখানে ফরেন কি, এই টেবিলে হচ্ছে এটা প্রাইমারি কি। আইটেম ডাইমেনশনে এটা হচ্ছে প্রাইমারি কি, আইটেম কি। আর ফ্যাক্ট টেবিলে কিন্তু এই আইটেম কি হচ্ছে আমার ফরেন কি। প্রত্যেকটা টেবিলের প্রাইমারি কি আমার ফ্যাক্ট টেবিলে ফরেন কি। তার মানে যেটা আমার নর্মালাইজ টেবিল, সেই টেবিলের ফরেন কিগুলোকে আমার অন করে দিতে হবে, প্রত্যেকটা ফরেনকে অন করে দিতে হবে। এবং আমি যদি এটাকে লেফটে করে, আমার এই ফ্যাক্ট টেবিলের লেফট সাইডে আমি ট্রান্স ডাইমেনশন, তারপর আইটেম, তারপর কাস্টমার, তারপর টাইম ডাইমেনশন, তারপর স্টোর ডাইমেনশন, প্রত্যেকটাকে এইভাবে যদি আমি ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিয়ে মার্চ করতে থাকি, তাহলে এই পুরো 6টা শিট, আমি এরকম শিট তো 6টা না, এক একটা কোম্পানির 16টা, 20টা, 30টা, 40টা শিট হয়। বিজনেস শিট কিন্তু অনেক হয়, সেলস শিট অনেক বড় বড় হয়। আমি জাস্ট একটা স্মল শিট দেখাচ্ছি, এটাকে আমি মার্জ করে একটা টেবিলের মধ্যে নিয়ে আসলাম। এখন যদি আমি মার্জ টেবিলটাকে যদি আমি এখন দেখতে চাই যে আমার মার্কস টেবিলটা কতগুলো রোয়ের কতগুলো কলামের, দেখবো যে আমার সব কয়টা শীটের ডেটাই কিন্তু আমার মার্কস টেবিলের মধ্যে চলে আসবে। এই বিগ ডেটা, এখানে 35টা কলাম হয়ে গেছে। তার মানে কি, প্রত্যেকটা কলামই কিন্তু আমার এখানে, প্রত্যেকটা কলাম আছে 10,000 রো, যেহেতু আমার মেইন ফ্যাক্ট টেবিলে 10,000 রো। এখন যদি আমি মার্কস টেবিলের ইনফো দেখি, তাহলে আমি দেখবো যে আমার প্রত্যেকটা ডাটা আসছে কিনা মার্কস টেবিলের ইনফোতে। ইনফো আমার ডাবল ব্র্যাকেট এই ফাংশনটা একটু দেখি। এই যে খুব ভালো করে খেয়াল করেন, আমার ফ্যাক্ট টেবিলে ছিল ট্রান্স কি, কাস্টমার কি, টাইম কি, আইটেম কি, স্টোর কি, কোয়ান্টিটি। এই যে এখানে নাম দিছি ইউনিট এক্স, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমার ফ্যাক্ট টেবিলে কিন্তু এটা ইউনিট এক্স না, নাম আছে ইউনিট। কিন্তু কোথাও না কোথাও এই ইউনিটটা আছে, এই কোনো টেবিলের মধ্যে কিন্তু ইউনিটটা আছে। আইটেম ডাইমেনশনে থাকার কথা, এই যে ইউনিটটা আছে। তার মানে যখনই সে মার্চ করতেছে, তখন এই ফ্যাক্ট টেবিলের ইউনিটটাকে আলাদা একটা ভেরিয়েবলের নাম দিচ্ছে ইউনিট এক্স। এটা আপনাকে মনে রাখতে হবে, এটাই হচ্ছে পাইথনের সবচেয়ে মজার জিনিস। সে ডেটার সেটকে যখন মার্চ করে, সে তখন ওই কলামটাকে একটা নতুন আইডেন্টিফিকেশন নাম্বার দেয়, বা নতুন আইডেন্টিফিকেশন হিসাবে সে একটা ভেরিয়েবল অটোমেটিকলি তৈরি করে, যেটা আপনার এই যে ইউনিট প্রাইস কোনো না কোথাও না কোথাও আছে। এই জন্য প্রথম ইউনিট প্রাইসকে সে এক্স দিছে, পরের ইউনিট প্রাইসকে সে ওয়াই দিছে, তারপরে যদি এরকম ইউনিট প্রাইস আরও থাকতো সে জেড দিত, বা অন্য কোনো ভেরিয়েবল নাম দিত। এইভাবে করে ওই ফ্যাক্ট টেবিল 6টা শিটকে সে একসাথে কানেক্ট করে সে এখন 35 কলামের একটা মার্জ টেবিল তৈরি করছে। এখন আপনি যে কোনো ধরনের ডিসিশন এই মার্জ টেবিল থেকে কিন্তু আপনি বের করে নিয়ে আসতে পারেন। সো আমি ওয়ান আফটার ওয়ান যাই। আমি প্রথমে বের করি হচ্ছে ক্যালকুলেশন, যেই আমরা এখন জাস্ট প্র্যাকটিসের জন্য আমরা 3 রকমের ডাটা দেখতেছি, তো আমরা প্র্যাকটিসটা করি। ক্যালকুলেট দ্য মিন ভ্যালু অফ টোটাল প্রাইস অফ ফ্যাক্ট টেবিল। সো আচ্ছা এই, আচ্ছা স্যার, হ্যাঁ বলেন।
ফ্যাক্ট টেবিলের ভিত্তিতে অন্যান্য টেবিল গুলোকে মার্জ করলেন না করলেন, মানে কোন টেবিলের ভিত্তিতে কোনগুলো, মানে একটা তো থাকবে টেবিল, ফ্যাক্ট প্রাইমারি টেবিল টেবিল। ভিত্তি না, আমার ফ্যাক্ট টেবিলের ফরেন কির উপরে আমার যে অন্যান্য টেবিলগুলো ছিল সেটার প্রাইমারি কি তো হচ্ছে আমার ফ্যাক্ট টেবিলে ফরেন কি হিসাবে ইউজ হচ্ছে। তো যার কারণে অন্য যে শিট, এই শিটের যে প্রাইমারি কি এটা যাতে আমার ফ্যাক্ট টেবিলের ফরেন কির সাথে মিলে, এইটাকে আমি অন করে দিচ্ছি। সো এইটার সাথে আমি সব শিটকে মার্জ করতেছি। ক্লিয়ার? বেসিক টেবিল কোনটা দেবে? বেসিক টেবিল কি ফ্যাক্ট টেবিলটা? এইটাকে বেসিক বলা যাবে না, আমার সব কয়টা টেবিলেই তো ডেটা আছে। ঠিক আছে, ফ্যাক্ট টেবিলটা হচ্ছে আমার টোটাল কোম্পানির কতগুলো ট্রানজেকশন হয়েছে। তাহলে ট্রানজেকশনে তো অবশ্যই কি আইটেম বিক্রি হয়েছে, কোন কাস্টমার নিছে, কোন সময় নিছে, কোন আউটলেট থেকে নিছে, সব ইনফরমেশনই তো ফ্যাক্ট টেবিলে আছে। এটাকে আপনি মেইন টেবিল বলতে পারেন, যেখানে 10,000 ট্রানজেকশনের রো আছে। না, আপনি তো স্যার মানে রিলেশনাল ডাটাবেজে একটা টেবিলকে প্রাইমারি কি আর অন্য টেবিলে ফরেন কি এভাবে তো হ্যাঁ, মানে রিলেশনটা তৈরি করে, সেই কাজটাই হ্যাঁ, তো করলেন, তাই না? হ্যাঁ, কিন্তু হচ্ছে যে মানে একটা টেবিলের মেইন টেবিল সেটা তো প্রাইমারি কি থাকবে, আর সে অন্যান্য গুলোর ফরেন কি থাকবে, তো পয়েন্ট এখানে কি সেই প্রাইমারি টেবিলটা কি ফ্যাক্ট টেবিলটাই মেইন টেবিল, ফ্যাক্ট সেটা আপনি। টেবিলটাই হচ্ছে আমার মেইন টেবিল, যেখানে সব কয়টা মানে ফরেন কি এখানে আছে, ফ্যাক্ট টেবিলের মধ্যে আছে। এটা কি স্যার ক্রিয়েট করতেছেন না ছিল, মানে এটা কি না, নতুন এটা নাম দিয়ে ওদের ক্রিয়েট এটা করতেছেন? ওদের দেয়া ছিল। মানে যখন ডাটাবেজ ওরা তৈরি করে তখন অবশ্যই তাদের প্রত্যেকটা ট্রানজেকশন টেবিলগুলো ওদের ডাটাবেজে একটা টেবিল থাকে, নর্মালাইজ টেবিল থাকে। এটা সব কোম্পানিরই থাকে। এখানে যদি সবগুলো কি থাকে তাহলে আর ইয়ে করার দরকার কি, মানে অন্যান্য টেবিলে কিছু কিছু আম, অন্যান্য টেবিলের সাথে কানেকশন তৈরি করার জন্য, তাই না? হ্যাঁ, আহ, আর এই ফ্যাক্ট টেবিলে আপনার সবগুলো কি আছেই, নর্মালি সব হ্যাঁ, আইটেম গুলো মানে কলাম গুলো আছেই, আচ্ছা। এটা কলামের নেম যখন গুলো আছে। এটা ও, যখন আমরা ওয়েব অ্যাপ্লিকেশন বানাচ্ছি তখন তার আমার এটা মার্চ করার কিছু নাই, ও তো কানেক্টেড, মেনি টু মেনি রিলেশনে আছেই। কিন্তু যখন আমি ডেটা অ্যানালাইসিস করতে যাব তখন আমার কিন্তু এই টেবিলগুলোকে যদি আমি কানেক্ট না করি তাহলে তো আমার এই 17 নম্বর ট্রানজেকশনের সাথে আমার অন্য টেবিলের যদি কোনো কানেকশন থাকে বা ও যদি জানতে চায় যে 17 নম্বর ট্রানজেকশনের ওই আইটেমটা কোন ডিস্ট্রিক্টের, হইতে পারে হ্যাঁ। একটা মানে ক্রিমিনাল কয়টা কেস হয়েছে। কয়টা টেবিল নিয়ে কয়টা টেবিল নিয়ে কাজ করছে আমি তো এখানে? সব কয়টা টেবিলকে একসাথে মার্চ করলাম। আহ, কয়টা টেবিল ছিল আপনার? এখানে টেবিল কয়টা আছে? মেজর টেবিল আছে হচ্ছে আপনার 5টা। ঠিক আছে। না, আপনার ফ্যাক্ট টেবিলে যদি সবগুলো রো নাও থাকতো, মানে কলাম নাও থাকতো, সবগুলো মানে আইটেম নাও থাকতো, কলাম গুলো, কলাম নেম গুলো, তাহলে তো এটাকে মার্জ করা যায়, তাই না? এটা তো থাকা জরুরি না যে ফ্যাক্ট টেবিলে আমার সবগুলো থাকাই লাগবে। এমনিতে রিলেশনাল ডাটাবেজ এটা তৈরি করা যায়, মানে না, এটা তো প্রাইমারি কি আর নর্মালি ফরেন তৈরি কি আর। করা যায়, এটা যে থাকাই লাগবে বিষয়টা তো তা না, কিন্তু ফরেন কি না থাকলে আপনি তো কানেক্ট করতে পারবেন না। আচ্ছা, যেটা প্রোভাইডেড করা হয়েছে মানে ফ্যাক্ট টেবিলটা সেখানে অলরেডি কলাম গুলো আছে, হ্যাঁ, সেটা এবং বুঝেছেন, আপনি এটা না থাকলেও হ্যাঁ। না, এটা না থাকলে তো আপনি অন্য জায়গার সাথে কানেক্টই করতে পারবেন না। যেমন ধরেন সাপোজ এই কাস্টমারটা, এই যে 3,000, এই কাস্টমার যিনি, হ্যাঁ, এখানে ধরেন 50 জন কাস্টমার আছে। তা এখন এই কাস্টমারের যদি আমি ট্রানজেকশনটাকে সার্চ দিই তাহলে এনার ট্রানজেকশন হয়েছে এখন পর্যন্ত এই যে আসতেছে 208টা ট্রানজেকশন হয়েছে এই কাস্টমারের। কথা ক্লিয়ার? এই 208টা আচ্ছা, ওকে স্যার। ট্রানজেকশনটা তো ফ্যাক্ট টেবিলের মধ্যে আছে। অন্যান্য টেবিলের প্রাইমারি কি গুলোকে এখানে ফরেন কি হিসেবে দেখায়, হ্যাঁ, প্রতিটা ট্রানজেকশন কি, প্রত্যেকটা ট্রানজেকশন কি তো এখানে একটা করে ইউনিক নাম্বার ফেলানো হয়েছে। কথা বুঝতে পারছেন? প্রাইমারি। হ্যাঁ। সো এই ট্রানজেকশনগুলোই তো হচ্ছে যে আমার ওইখানে ধরেন আমি এই ট্রানজেকশন এই কাস্টমার এইভাবে ট্রানজেকশন করতে হচ্ছে 2008-এ, তার মানে উনি কার্ডে ট্রানজেকশন করছে, সিটি ব্যাংকের কার্ডে। এখন তাইলে আমি ট্রানজেকশন ওয়াইজও যদি দেখি যে আমার 2008 এই সিটি ব্যাংকের কার্ডে কতগুলো ট্রানজেকশন হয়েছে, এখন এইভাবে করে যদি আমি সার্চ দিই আমি দেখতেছি যে আমার এই সিটি ব্যাংকের ট্রানজেকশন হয়েছে প্রায় 1237টা ট্রানজেকশন হয়েছে এই 10,000 ডাটা সেটের মধ্যে। মানে এইটার যদি আমি পাই চার্ট করতে চাই, বার চার্ট করতে চাই আমার বসকে বোঝানোর জন্য,
তাকে তো ভিজুয়ালাইজ করা লাগবে ইন্টারপ্রিটেশন করার জন্য। তখন তো আমি এক্সেল শিট তাকে ধরাই দিতে পারবো না। ওইটা তো আমি ওয়েব অ্যাপ্লিকেশন থেকে শিটটা আমি নিব, দেন আমি ওইটাকে অ্যানালাইসিস করব। ওকে। ওকে। সো আমরা কি করতেছি, আমরা হচ্ছে এই পুরো ডেটা শিটটা নিয়ে নিলাম। ফার্স্ট একটা সিম্পল কোশ্চেন আমি অ্যারাইজ করলাম, সেটা হচ্ছে ক্যালকুলেট দ্য মিন ভ্যালু অফ দ্য টোটাল প্রাইস। অ্যান্ড টোটাল প্রাইসটা আমার কোথায় আছে? আমি যদি আমার এই মার্স টেবিলের মধ্যে আমি খুঁজি, দেখবো যে আমার এই টোটাল প্রাইসটা 8 নাম্বার আমার কলামে আছে। 8 নাম্বার কলাম মানে আমার এই মার্কস টেবিলের 8 নাম্বার কলামে আছে। তাহলে এখন আর আমি ফ্যাক্ট টেবিল বা আমার যে আইটেম টেবিল, কাস্টমার টেবিল আলাদা আলাদাভাবে না ধরে আমি ডাইরেক্ট মার্কস টেবিলের আমি স্পেসিফিক এই টোটাল প্রাইসকে ধরলেই কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারটা আমি আমার অনার মানে ক্লায়েন্টকে বা আমার মালিককে আমি দিয়ে দিতে পারবো। দেখেন, আমি যদি এখন বলি যে নতুন একটা ভেরিয়েবল নিলাম, যে মিন টোটাল প্রাইস, যেখানে ফ্যাক্ট টেবিলের টোটাল প্রাইসের মিন আমি করতেছি। এখন যদি ফ্যাক্ট টেবিলের টোটাল, আমি দেখেন দুইভাবে আপনাকে দেখাই। ফ্যাক্ট টেবিলের টোটাল প্রাইসকেও আমি নিলাম, আবার আরেকটা ভেরিয়েবল আমি নিলাম হচ্ছে মিন টোটাল প্রাইস। এটা হচ্ছে ফ্যাক্ট টেবিল থেকে নিব না, আমি এটা নিব হচ্ছে মার্কস টেবিল থেকে। খুব ভালো করে খেয়াল করে, এটা নিব হচ্ছে আমি মার্কস টেবিল থেকে, কারণ মার্কস টেবিলের মধ্যে তো আমার পুরো 35টা ডেটাই, 35টা কলামই আছে। দোনো জায়গায় কিন্তু আমার টোটাল প্রাইস আছে, ফ্যাক্ট টেবিলের টোটাল প্রাইস এবং মার্স টেবিলের টোটাল প্রাইস সেম। ঠিক আছে, আমার বানানটা যাতে ঠিক থাকে এটা হচ্ছে আমাকে বোঝা লাগবে। সো এটাকে আমি আগে একটু কমেন্ট আউট করে দিই। দেখেন, এটা যদি আমি রান করি, আমার মিন টোটাল প্রাইস সে কত দিচ্ছে? সে গড় টোটাল প্রাইস দিচ্ছে 293 টাকা গড়ে সেল হচ্ছে। ঠিক আছে, টোটাল তার যত 10,000 ট্রানজেকশনের গড় সেল হচ্ছে কত? 293 টাকা। আচ্ছা, এইবার আমি হচ্ছে যে এই এইটাকে আমি যদি রান করি, আমি বোঝানোর জন্য যে মার্কস টেবিলটা, আমি যদি এখন এইটাকে ফ্যাক্ট টেবিল থেকে ডেটাটা না নিয়ে আমি নিলাম কোথা থেকে? মার্কস টেবিল থেকে ডেটাটা নিলাম, দেখবেন ক্যালকুলেশন কিন্তু একই। সে 293.49 দিবে। কেন? কারণ মার্কস টেবিলে কিন্তু ওই ডাটাটাই আছে, কারণ টোটাল প্রাইস। এখন কথা হচ্ছে, আমি যদি এখন সাপোজ ধরেন আমি ফ্যাক্ট টেবিলের যেই কলাম, এই যে ইউনিট, এটার নাম কিন্তু ইউনিট, কিন্তু মার্কস টেবিলে কিন্তু এটার কলামের নাম ইউনিট না, এটার নাম কলামের নাম হচ্ছে ইউনিট এক্স। এইটা শুধু আমাকে একটু মনে রাখতে হবে, যেটার নাম যা মার্কস টেবিলে আমাকে তাই দিয়ে ওইটাকে সার্চ করতে হবে। যদি আমি তাই না দিই তাহলে কিন্তু ও পাবে না। ওকে, তাহলে এবার আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যদি আমরা বের করতে চাই, যে আমি একটা স্পেসিফিক কলামের অথবা সব কয়টা কলামের আমি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে পারবো। এখন যেই কোশ্চেনই দিক, সেই কোশ্চেনটা আমরা জিমিনাই দিয়ে, চ্যাট জিপিটি দিয়ে ক্লায়েন্টের কোশ্চেনটা আগে নিজেরা বুঝবো যে উনি অ্যাকচুয়ালি কী চাইছে। দেন ঠিক সেইভাবে আমরা যদি কোড করি, তাহলে হচ্ছে আমরা ওনার অ্যান্সারটা দিয়ে দিতে পারবো। ওকে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের জন্য আমাদের সিম্পল নিউমেরিক্যাল কলামগুলোকে আগে বের করে নিয়ে আসতে হবে। কারণ এখানে একটা জিনিস মনে রাখতে হবে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কিন্তু কোনো ক্যাটাগরিক্যাল ভ্যালুর উপরে দেয় না। আর এখানে যদি আপনি দেখেন, ট্রানজেকশন কি থেকে শুরু করে এই সব কয়টাই কিন্তু অবজেক্ট। অবজেক্ট মানে হচ্ছে কি, কোনো নিউমেরিক্যাল ভ্যালু না, আইডেন্টিফিকেশন নাম্বার। অবজেক্ট অবজেক্ট মানে হচ্ছে সবই হচ্ছে আইডেন্টিফিকেশন নাম্বার। এই যে বিভিন্ন ধরনের নাম্বার, মানে স্টুডেন্ট আইডি, কলেজ আইডির মতন, কোনোটা ট্রানজেকশন আইডি, কোনোটা স্টোর আইডি, কোনোটা কাস্টমার আইডি, এই যে সি দিয়ে কাস্টমার, টাইম আইডি, এরকম এক একটার এক এক রকমের আইডেন্টিফিকেশন নাম্বার। সো আমি শুধুমাত্র স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে পারবো কাদের? যাদের হচ্ছে ডাটা টাইপ আমার ইন্টেজার ফ্লট। সবসময় মনে রাখবো, যাদের ডাটা টাইপ ফ্লট, আমি শুধু তার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা তার মিন এভারেজ রেশিও, সেলিং রেশিওটা বের করতে পারবো। তাহলে আমাকে এরকম টাইপসের কোনো সিচুয়েশন থাকলে আমাকে আসলে লজিক্যালি সেট করতে হবে যে নিউমেরিক কলামগুলোকে আলাদা করে ফেলতে হবে। যে আমি ফ্যাক্ট টেবিল থেকে অথবা মার্কস টেবিল থেকে সিলেক্ট ডাটা টাইপস, আমি একটা ফাংশন ইউজ করে আমি শুধু বলে দিব যে নাম্বার আছে, সেগুলোকে তুমি আগে কি করো, আলাদা করে ফেলো। এখন ফ্যাক্ট টেবিল দিয়ে আমি বুঝাচ্ছি, আপনারা বাসায় মার্কস টেবিল দিয়ে ট্রাই করবেন। কারণ মার্কস টেবিলের মধ্যে 35টা ডাটা, আর ফ্যাক্ট টেবিলের মধ্যে আছে কলাম বোধহয় 3টা, বাকি সবই অবজেক্ট। দেন
ওই কলামগুলোর আমি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নিয়ে আমি এখানে রাখবো, দেন ওইটা আমি প্রিন্ট করে দিচ্ছি। খুব ভেরি সিম্পল। তাহলে আমি ইজিলি বলে দিতে পারতেছি যে আমার কোয়ান্টিটির স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কত, ইউনিট প্রাইসে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কত, টোটাল প্রাইসের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কত। ক্লিয়ার? এটা ফ্যাক্ট টেবিল থেকে। এখন যদি আমি এই পুরো জিনিসটাই মার্স টেবিল থেকে নিয়ে আসি, মার্স টেবিল থেকে যদি আমি নিয়ে আসি, এই যে মার্স টেবিল, তাহলে মার্স টেবিল থেকে এই ডাটাটা নিয়ে আসলে কিন্তু সে আমাকে অনেকগুলো কলামের ডেটা আমাকে দিবে। এই যে কোয়ান্টিটি, ইউনিট প্রাইস এক্সে আমার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কত, টোটাল প্রাইসের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কত, সব কিছুই কিন্তু আমাকে এখানে দিচ্ছে। এবং এইখানে একটা জিনিস হচ্ছে কি, আমি কয়েকটা জিনিস আমি মিল পাবো। যেমন ফ্যাক্ট টেবিলের কোয়ান্টিটি 9.8 সামথিং, এইখানে আমার কোয়ান্টিটি 9.8 সামথিং। ইউনিট প্রাইসের ক্ষেত্রে আমার ফ্যাক্ট টেবিলে ছিল 10 সামথিং, মার্চ টেবিলে হচ্ছে আমার ইউনিট প্রাইস এক্সে কিন্তু আমার ভেরিয়েশন আসছে, ইউনিট প্রাইস ওয়াই আমার ভেরিয়েশন আসছে, কারণ ওইটা হচ্ছে মার্চ টেবিলের ছিল। তো আমাকে যখন ক্লায়েন্ট বলবে, তখন আমি আসলে কোন টেবিল থেকে ডাটা নিয়ে আসলে আমি অ্যাকুরেট ডেটা আমি আমার ক্লায়েন্টকে দিতে পারবো, এটা আসলে আমাকে ওই কাজটা করে আমাকে এক্সপার্টাইজটা তৈরি করতে হবে, যে আমি আসলে মার্চ করব কি মার্চ করব না, এইটা না আলাদা ভেরিয়েবল থেকে আমি ডাটা নিয়ে আসতে পারবো। আচ্ছা, আরেকটা জিনিস আমরা এখন লাস্ট আরেকটা করতেছি, যে ফাইন্ড দ্য মোস্ট কমন ইউনিট, যেটা ওই যে মুড, যে আমার কোন ইউনিটগুলো খুব বেশি ইউজ হচ্ছে, মুডটাকে আইডেন্টিফাই করা, যে কোন, এখানে তো জাস্ট কয়েকটা আইটেম। তো আমি যখন অনেক আইটেম একটা কোম্পানিতে ইউজ হবে, তো কোম্পানির মালিক নিজে জানেও না যে আমার কতগুলো আইটেম অলরেডি সেল হচ্ছে। সো মোস্ট কমন আইটেম, দেন ফ্যাক্ট টেবিলের ইউনিট নামে যে কলামটা ছিল, সেখানে আমি যে মুড ফাংশনটা ইউজ করব, যেটা ভাইয়া বলবো যে আমার সবচেয়ে বেশি আমার কোনটা ইউজ হচ্ছে, এবং আমি জিরো ইন্ডেক্স ধরেই করব, কারণ হচ্ছে ওর যেটা জিরো ইন্ডেক্সের ভ্যালু একবারের বেশি আমি দুইবার আমি ওই ভ্যালুটা নিব না, কাউন্টিং করব। তাহলে মোস্ট কমন ইউনিট আমার আছে হচ্ছে কোনটা, ক্যান, আমার সবচেয়ে বেশি এখানে ক্যান আছে। এখন কতগুলো আমার ইউনিট আছে আমি যদি ভ্যালুস দেখতে চাই, তাহলে আমি কিভাবে দেখতে পারি? আমি ফ্যাক্ট টেবিলের মধ্যে গিয়ে আমি যদি ইউনিটটা বলে দিই, যে আমার ইউনিট হচ্ছে ফ্যাক্ট টেবিলে, আমি এই যে ইউনিটটাকে বলে দিই, ইউনিটের আমি ভ্যালুসটাকে দেখতে চাচ্ছি যে আমার কতগুলো ভ্যালুস এখানে আছে। এই যে ভ্যালুস কাউন্ট যদি আমি করি, তাহলে আমি দেখবো যে আমার ইউনিটের মধ্যে কতগুলো ভ্যালুস আছে। এটা তো কাউন্ট করা যাবে। এই যে এখানে আমার কতগুলো ভ্যালু আছে, আমার বোতল আছে, ক্যান আছে, ক্যানস আছে, এগুলো হচ্ছে আমি দেখতে পারবো যে আমার কতগুলো ভ্যালুস আছে। আচ্ছা, দেন আমরা এখন আরেক রকমের একটা সিনারিওতে যাই, সেটা হচ্ছে সাপোজ, আমি কিছু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করতেছি বোঝার জন্য। সাপোজ একটা সিনারিও হচ্ছে এরকম, যে কোম্পানির ওনার বললো যে ফাইন্ড দ্য স্টোর সাইজ ওয়াইজ কোয়ার্টাইল টোটাল সেলস প্রাইস, মানে তার যতগুলো আউটলেট আছে এর মধ্যে ছোট, মাঝারি, বড় যেই সাইজগুলো আছে, কোয়ার্টারলি, মানে ওখানে তো বছরে 4বার, Q1, Q2, Q3, এরকম তাদের টাইম সিরিজে কিছু কোয়ার্টার দেয়া আছে। তো টাইম ডাইমেনশনে গেলে আপনি দেখতে পারবেন যে এই যে কোয়ার্টার, Q1, Q2, Q3, তার মানে বছরে 4বার তার ডাটাগুলো ক্যালকুলেট করা হয়েছে। সো এই কোয়ার্টারলি টোটাল সেলস প্রাইস অফ অল স্টোরস, এই কোশ্চেনগুলো হচ্ছে আমার রিয়েল লাইফ ক্লায়েন্টের কিছু কোশ্চেন থেকে আমি এখানে কিছু কোশ্চেন নিয়ে আসছি। সে তার জানা দরকার ছিল যে আমার বছরে যে আমি 4বার সেলসের রিপোর্ট জেনারেট করি, তো কোন সময়, মানে গ্রীষ্মকালে প্রথম মার্চে, নাকি জুনে, নাকি সেপ্টেম্বরে, নাকি ডিসেম্বরে আমার আসলে টোটাল সেলস প্রাইস of all stores joining the fact table and respective dimension tables and visuality to bar chart, এটা আমি বোঝার জন্য লিখলাম, কিন্তু উনার চাওয়াটা ছিল যে আমার স্টোর ওয়াইজ কোয়ার্টারলি টোটাল সেলস প্রাইস কত, প্রত্যেকটা স্টোরের স্টোর সাইজ ওয়াইজ, ছোটটাতে কত, বড়টাতে কত, ঠিক আছে, কত সেলস হচ্ছে, টোটাল সেলস কত। এখন টোটাল সেলস তো আছে ফ্যাক্ট টেবিলে, পুরো 10,000 ট্রানজেকশন আছে, বিভিন্ন সালের আছে। সো আমি ওইটাকে যদি বার চার্ট দিয়ে ভিজুয়ালাইজ করি,
এবং কিভাবে ভিজুয়ালাইজ আমি করতে চাচ্ছি, আমার কাছে বার চার্ট, পাই চার্ট, অনেক রকমের ভিজুয়ালাইজেশনই আমরা শিখছি সেকেন্ড থার্ড ক্লাসে। আমরা যে কোনোভাবেই তাকে ভিজুয়ালাইজ করতে পারি, যেটা দিয়ে আমি সবচেয়ে ইজিলি বুঝতে পারবো সেইভাবে আসলে আমি তাকে করব। আচ্ছা, এখন যদি আমি কোয়ার্টারলি সেলসটাকে নিয়ে আসতে চাই, তাইলে আমার টোটাল সেলস, আমার কি কি জিনিস লাগবে, আগে আমি যদি কন্ডিশনাল স্টেটমেন্ট দেখি, আমাকে আগে গ্রুপ বাই করতে হবে। টোটাল সেলসটাকে আমার গ্রুপ বাই করে দেন হচ্ছে আমার ডাটাটাকে নিয়ে আসতে হবে। তো আমার ইয়ার এখানে একটা বিষয়, সেলস একটা বিষয়, আবার কোয়ার্টারলি একটা বিষয়। তো আমি যে মার্চ টেবিল থেকে আমি গ্রুপ বাই করতেছি, এবং গ্রুপ বাই করার সময় আমি এই গ্রুপ বাই ফাংশনের মধ্যে দুইটা জিনিসকে আমি নিয়ে আসছি। কারণ স্টোর সাইজ আমার কিন্তু স্মল আছে অনেকগুলা, আবার আমার মিডিয়াম আছে অনেকগুলা। আমি যদি এখানে সার্চ করি যে আমার স্মল কতগুলো আছে, আমার 7টা স্মল আছে। দেন আমার হাই বা লার্জ সাইজ, এখানে হাই নামে আছে, হাই কতগুলো আছে, 7টা আছে। আর মিডিয়াম, মিডিয়াম কতগুলো আছে, এরকম আছে। তার মানে হচ্ছে আমার এখানে এই যে 23টা আউটলেট, এর মধ্যে আমার ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের আমার এগুলাকে গ্রুপ বাই করতে হবে। গ্রুপ বাই মানে হচ্ছে একসাথে স্টোরগুলো নিয়ে আসতে হবে। কোয়ার্টারও সেম, যে ওই প্রত্যেকটা স্টোর সাইজ ওয়াইজ কিন্তু আমার Q1 Q2 Q3 এরকম 4 কোয়ার্টারে সেলস হচ্ছে। সো এটা কোয়ার্টার, তার মানে এই দুইটাকে আমাকে গ্রুপ বাই করতে হবে। তো এই গ্রুপ বাইয়ের সাথে আমাকে আসলে মূলত ওই মার্চ টেবিলের এই স্টোর সাইজ ওয়াইজ টোটাল প্রাইস, কোয়ার্টার ওয়াইজ টোটাল প্রাইস, এই টোটাল প্রাইসটা আমাকে নিয়ে আসতে হবে। তাহলে স্টোর সাইজ, কোয়ার্টার, টোটাল প্রাইস। এখন আমি কিন্তু দেখতে হবে মার্চ টেবিলেই এই তিনোটাই আমার কোনো ডিফারেন্ট নামে আছে কিনা। আমি যে মার্চ টেবিল করলাম, আমার স্টোর সাইজ, আমি যদি স্টোরে যাই, স্টোর কোয়ান্টিটি, স্টোর সাইজ, এর নামের কি কোনো আমাদের পরিবর্তন হয়েছে? না, নামের কিন্তু আমাদের স্টোর সাইজ ঠিক আছে। তার মানে এই নামটা আমি যেহেতু মার্চ টেবিল থেকে আনবো, এই কলামটাকে আমার ঠিক রাখতে হবে। কোয়ার্টার ঠিক আছে। আর টোটাল প্রাইস আমি নিচ্ছি, তার মানে টোটাল প্রাইস আমার, এই তিনটা জিনিস হচ্ছে আমার কিওয়ার্ড। আমার যিনি ক্লায়েন্ট, ওনার চাওয়াটাকে আমি ফিক্সড করলাম যে এই তিনটা কলাম থেকে আমাকে আসলে ডাটাটা নিয়ে আসতে হবে। তাহলে আমি যখন ইন্টারপ্রিটেশন করব, তখন আসলে আমার গ্রুপ বাই হচ্ছে এরা দুইজন, আর টোটাল প্রাইস তো হচ্ছে এক একটা আইটেমের এক এক রকম। সো এটাকে আমি সাম করবো। রিসেট ইন্ডেক্স মানে হচ্ছে এটা আমি জিরো থেকে আমি ইন্ডেক্সিং করে স্টোর কোয়ার্টার সেলস নামে আমি একটা টেবিলে নিয়ে আসব। ক্লিয়ার? এবং ওই টেবিলে আমি ওইটাকে পিভোটিং করবো, মানে ভিজুয়ালাইজ করার জন্য। পিভোট করার সময় আমি ইন্ডেক্সে স্টোর সাইজ রাখলাম, কলামে আমি কোয়ার্টার রাখলাম, ভ্যালুতে আমি টোটাল প্রাইস রাখলাম। তাহলে আমার পিভট ডাটাটা রেডি হয়ে যাবে। এরপর আমি যদি এটা প্লটিং করি, আমরা প্লট তো শিখছি, এখন এটাকে আমি পাই প্লট করি, বার প্লট করি। যেহেতু আমার এখানে স্টোর সাইজ এবং কোয়ার্টার আছে, তাহলে এটাকে আমি যদি বার প্লট করি, তাহলে আমার জন্য একটু বোঝাটা সুবিধা হয়। সো আমি এখানে টাইটেল দিলাম কোয়ার্টারলি। উনি যেটা চাইছে যে কোয়ার্টারলি টোটাল সেলস প্রাইস বাই স্টোর সাইজ, স্টোর সাইজের উপরে টোটাল কত হবে। সো এক্স এক্সে আমি স্টোর সাইজগুলো বসাবো, ওয়াইতে আমি টোটাল প্রাইস বসাবো, আর ওইটা হচ্ছে কোয়ার্টারগুলো আমার হিউতে আমি দেখব। সো এখন যদি এটা আমি রান করি, পিভট ডাটা, এই যে আমি এখানে খুব ইজিলি এইটা আমি আমার ইয়েকে দিতে পারবো যে আমার টোটাল প্রাইস, হাই যেগুলো হচ্ছে বড় আউটলেটগুলো ছিল, সেখানে প্রায় 2,50,000 টাকার নিচে ম্যাক্সিমাম সেল হয়েছে। কোয়ার্টারলি যে এখানে যে আমি হিউতে কোয়ার্টার Q1 Q2 Q3 Q4 এগুলাতে আমি বুঝাচ্ছি যে আমার অ্যাকচুয়ালি Q4-এ, মানে লাস্ট এন্ডে, বছরের লাস্ট এন্ডে আমার 2.5 লাখ টাকার কাছাকাছি। মিডিয়াম সাইজের যেই দোকানগুলো ছিল, এগুলো অলমোস্ট আমার হচ্ছে এই জুন থেকে সেপ্টেম্বর সেশনে আমার প্রায় 3 লাখ টাকার কাছাকাছি সেল হয়েছে। তাহলে আমার বড় আউটলেটে ইনভেস্ট কিন্তু এখন আমার ইনভেস্টর আর করবে না।
সে চিন্তা করবে আমার সেলস তো মাঝারি ধরনের ইয়ে থেকেই কোয়ার্টারলি ভালো আসতেছে, খারাপ কি। আবার যদি ছোটগুলাতে যদি চিন্তা করি, এটা টোটাল সেলস, কিন্তু ছোটগুলাতে কিন্তু আমার সেলস অলমোস্ট ওই 2.5 লাখ টাকার মতনই এই Q3-তে আসছে। তার মানে কোম্পানির সেলস যদি, এই কোম্পানি এই কমার্স ডাটা সেটের সেলসগুলোকে যদি আমি প্লটিং করি, তাহলে আমি বুঝতে পারতেছি যে আমার এই জুন মাস থেকে সেপ্টেম্বর মাসের যে সেল, এই সেলটা অনেক হাই থাকে, মিডিয়াম আউটলেটে সবচেয়ে বেশি থাকে, লো আউটপুটে ওরকমই কাছাকাছি 2.5 লাখ টাকার মতো সেল থাকে। কিন্তু যেগুলো আমার বড় আউটলেটগুলো, সেখানে আমার সেলস রেশিও অত ভালো না, কিন্তু আমার ইনভেস্টমেন্ট বেশি, আমার এমপ্লয়ি কস্ট বেশি। সো এবার যিনি মালিক উনি তো ওনার মতো করে ডিসিশন, বা আপনি যখন ওনার আপনি ওইভাবে ডিসিশন নিতে পারবেন। সো আলটিমেটলি এটা হচ্ছে সিনারিও বেইজ একটা আউটপুট নিয়ে আসলাম। দেন আরেকটা সিনারিও আমি দিই একটু বোঝার জন্য আর কি। ধরেন যে এইখানে আরেকটা সিনারিও হচ্ছে যে কম্পেয়ার দ্য ইয়ার ওয়াইজ মান্থলি টোটাল কোয়ান্টিটি ইন ঢাকা অ্যান্ড চিটাগাং ডিভিশন। এখন আমি বুঝলাম যে আমার মধ্যম আউটলেট এবং স্মল আউটলেটের সেলসটা বেশি। যিনি আমার বস, আমার ক্লায়েন্ট, ওনার সেলস এই অবস্থায় আছে। উনি এখন জানতে চাচ্ছে বাৎসরিক ইয়ার ওয়াইজ ওনার তো এইখানে এই ডাটা সেটে আমি যদি টাইম ডাইমেনশনে যাও, আমি এখানে দেখবো যে 2020 সাল, 2015 সাল, 2021 সাল, সো বিভিন্ন সালের ট্রানজেকশন এখানে ওনার কাছে আছে। তার মানে ওনার যদি আমি লোয়েস্ট ট্রানজেকশন যদি চিন্তা করি, 15 সালের থেকে যদি স্টার্ট হয়, 14 সালেরও আছে, তাহলে এই 14 সাল থেকে 10,000 যে সেলের ডাইমেনশন একদম 2020 পর্যন্ত, এই সেলস রিপোর্টে ইয়ার ওয়াইজ, তার মানে ইয়ার কিন্তু আমার অনেকগুলো আছে, তাহলে একে আমাকে গ্রুপ বাই করতে হবে। মান্থলি টোটাল সেল, তাহলে মান্থলিকেও আমাকে, ওই মান্থ তো আছে 12টা, তার মানে বছরে 12 মাসে টোটাল কোয়ান্টিটি, কত কোয়ান্টিটি সেল হচ্ছে ঢাকা রিজিয়নে এবং চিটাগাং ডিভিশনে, দুইটা ডিভিশন আলাদা আলাদা, অফ অল কাস্টমার্স জয়নিং দ্য ফ্যাক্টরি। এটা আমার মানে এটা হচ্ছে আপনাদের বোঝার জন্য। সো আমাকে আসলে উনি বলছে যে তুমি আমাকে এমন একটা মানে রিপোর্ট দাও, যে রিপোর্ট দেখলে আমি ইজিলি বুঝবো যে আমার আসলে ইয়ার ওয়াইজ মান্থলি টোটাল কোয়ান্টিটি কত সেল হচ্ছে ঢাকা এবং চিটাগাংয়ে স্পেশালি। তাহলে আমার ঢাকায় কতগুলো আউটলেট আছে, হ্যাঁ, আমার এইখানে যদি আমি এখন স্টোর ডাইমেনশনে যাই, আমি এখানে স্মল মিডিয়ামে ঢাকায় কতগুলো আছে, আমি তো এইভাবে এখন এখানে অল্প কয়টা আউটলেট, তাই আমি হয়তো বা চোখে চোখে বলতে পারবো, কিন্তু এখানে যখন এই 23টার জায়গায় যখন 2,000 থাকবে, তখন তো আর চোখে চোখে বলা পসিবল না। তখন আমাকে আসলে এই প্লটিং করতে হবে, যেটা আমি এই থার্ড ক্লাসে শিখছি, যে আমাকে প্লট করে বের করে নিয়ে আসতে হবে যে আসলে ইয়ার ওয়াইজ আমার সেলস রেশিও কিরকম। ঠিক আছে, আচ্ছা। সো এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে কোনো প্রবলেম আছে? স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, হ্যাঁ। হুম, স্যার, ওই ডাটা সেটটা তো হোয়াইট ফরম্যাটে আছে, আমার যদি লং ফরম্যাটে কনভার্ট করা লাগে তাহলে? একটু কোশ্চেনটা আর স্যার বুঝি নেই। আরেকটা না, ফার্স্ট কোশ্চেন বুঝি আরেকটা নেই। হ- কোশ্চেনটা কি হোয়াইট ফরম্যাট স্যার বলতে? স্যার স্যার ওই ডাটা সেটটা ওই ফ্যাক্টর অনুযায়ী তো স্যার এটা তো হোয়াইট ফরম্যাটে আছে। এখন ওই স্টোরেজ কি, স্টোরেজ সাইজ, উপজেলা, এখন এগুলাকে যদি আমি লং ফরম্যাটে নিয়ে আসি, তো লং হোয়াইট ফরম্যাট ফরম্যাট বলতে থেকে লং ফরম্যাট। হোয়াইট, হোয়াইট বলতে কি, লং বলতে কি, এটা একটু আমাকে ক্লিয়ার করেন। আপনি কি স্ক্রিন শেয়ার করবেন? বোঝানোর সুবিধার কারণে স্ক্রিন শেয়ার করে আমাকে বুঝাতে পারবেন কি বলতে চাচ্ছেন? স্যার আমি পরে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিলাম। আর স্যার আরেকটা প্রবলেম হলো, আমি যখন মানে প্লটিং করি তখন ওই লিজেন্ড গুলা ওই বার প্লটের উপরে ওভারল্যাপ হয়ে যায় আর কি। আচ্ছা, ওই তাহলে হিউটা আর কি বার প্লটের উপরে চলে আসে। না, হিউটা ডান পাশে উপরের দিকে থাকবে, তো আসার কথা না। যদি ডাটা সেট অনেক বেশি হয়, তাহলে আপনার হচ্ছে একটু আলাদা আলাদাভাবে করতে হবে, একসাথে নিয়ে আসা যাবে না। জি স্যার। আচ্ছা,
আপনার এই কোশ্চেনটা উইথ আর লং ওটা আমি বুঝি নাই। ওইটা আমাকে যদি আপনি আপনার, অনেকে দেখছি প্রজেক্ট করছেন, অনেকে শেয়ার করছেন গ্রুপে চেক করার জন্য, বাট ক্লাসে আপনারা যদি কিছু দেখাইতে চান আপনাদের কাজ, তাহলে অবশ্যই আপনারা স্ক্রিন শেয়ার করতে চাইলে ওইটা করে আমাকে দেখাইলে আমি ইনস্ট্যান্ট আপনাদের ওইটা ফিডব্যাক দিয়ে দিতে পারবো উইথিন 2 মিনিটস। ঠিক আছে, দেখি। সো এই জন্য আপনারা স্ক্রিন শেয়ার করবেন, ওইটা খুব ইন্টারাক্টিভ হবে। ওকে, আমরা এখন এই সিনারিওতে আসি। এই সিনারিওটা হচ্ছে আমার ইয়ার ওয়াইজ 12 মাসের টোটাল কোয়ান্টিটি সেলস লাগবে, এবং টোটাল কোয়ান্টিটি সেলস তাহলে আমাকে গ্রুপ বাই করতে হচ্ছে, এবং আলটিমেটলি এখানে আমার আইটেম কতগুলো আছে, যেহেতু কোয়ান্টিটি চাইছে, তাহলে আগে যদি আমি আইটেম ডাইমেনশনটা একটু দেখি যে আমার আইটেমটা কতগুলো আছে। সো আমার এখানে 69টা আইটেম কি এর ট্রানজেকশন, ইউনিট প্রাইস, এই এগুলো হচ্ছে আমার সাপ্লায়ার ইউনিট প্রাইস। আচ্ছা, যদি আমি একটু মার্চ টেবিলের কলামগুলোকে আরেকবার একটু নিয়ে আসি, মার্চ টেবিলের কলামগুলোকে যদি আমি একটু নিয়ে আসি, স্টোর, স্টোর আমার লাগবে হচ্ছে ইয়ার ওয়াইজ মান্থলি টোটাল কোয়ান্টিটি, ইয়ার ওয়াইজ মান্থলি টোটাল কোয়ান্টিটি। এই যে ইয়ার আমি পাইলাম, ইয়ার ওয়াইজ, এই যে মান্থলি টোটাল কোয়ান্টিটি। সো কোয়ান্টিটি, এই যে স্টক কোয়ান্টিটি, এই, তার মানে হচ্ছে আমি মার্চ টেবিল থেকেই নিয়ে আসতে পারবো, নো ইস্যু। সো আমি এখন মার্চ টেবিলটাকে যদি একটু, যেহেতু এই 3টা ডাইমেনশন আমার আইটেম, কাস্টমার এবং হচ্ছে টাইম ডাইমেনশনের মধ্যে আছে, সো আমি একটা আপডেটেড মার্চ টেবিল বানাই। বড় টেবিল আনার দরকার নাই। আমার স্টক আছে, স্টক আছে হচ্ছে আমার স্টোর থেকে, আর এটা হচ্ছে টাইম সিরিজ থেকে আর ফ্যাক্ট টেবিল থেকে। তাহলে আমি একটা আপডেটেড মার্চ টেবিল বানাই, যেটা ফ্যাক্ট টেবিলের সাথে আইটেম, কাস্টমার আর টাইম ডাইমেনশন, এইটা হচ্ছে আমার একটা আপডেটেড মার্চ টেবিল। এইখান থেকে আমি আসলে যদি ডাটাগুলোকে নিয়ে আসতে চাই, তাহলে আমার জন্য ইজি হবে। আচ্ছা, এইখানে একটু ভালো করে একটু খেয়াল করব, এইগুলো আপনি যখন করতে থাকবেন আপনার মধ্যে আইডিয়া চলে আসবে। আমি ঢাকা এবং চিটাগাং ডিভিশনের ফিল্টার করব। তাইলে আমার এই আপডেটেড মার্কস টেবিলে আমাকে মূলত ডিভিশনটাকে সিলেক্ট করতে হবে। তার মানে হচ্ছে আমার এই আপডেটেড মার্কস টেবিলের মধ্যে আমার কাস্টমার ইনফরমেশন থেকে কিন্তু ডিভিশন আসবে। সো ওই ডিভিশনের আমি ইজিন করে নিচ্ছি যে ওইখানে ঢাকা ডিভিশন এবং চিটাগাং ডিভিশন আমার থাকতে হবে। যেমন হচ্ছে আপডেটেড, যদি আমি মার্কস টেবিলটার মধ্যে যদি আমি কলামটাকে নিয়ে আসি, তাহলে এইখানে আমি খুব ইজিলি দেখতে পাবো যে আমার ডিভিশনটা আছে কিনা। এই যে আমার ডিভিশন, আর আমি ডিভিশনটাকে যদি স্পেসিফিকলি দেখি, তাহলে ওখানে ঢাকা এবং চিটাগাং আছে কিনা। সো আমাকে একটু দেখতে হবে যে কাস্টমার, এই যে কাস্টমার ওয়াইজ আমার সেলিংটাকে কাউন্ট করতে হবে। সো ডিভিশনে এই যে ঢাকার নাম যেমন আছে এই নামেই আমার কিন্তু পুরো ডাটাবেজে ওর সফটওয়্যার থেকে এই নামেই ইনপুট হয়েছে, আর চিটাগাং এই নামেই হয়েছে। এখানে যদি সি ছোট হাতের থাকতো, তাহলে আমাকে কিন্তু কোডে এটা ছোট হাতের, এটা বড় হাতে দিতে হতো, কারণ সে কিন্তু আপডেট মার্কস টেবিল মানে হচ্ছে এইখান থেকে ডাটাটাকে নিয়ে আসবে। আর এইটা আসলে মূলত ফ্যাক্ট টেবিলের ওই টাইম শিট থেকে, মানে ডেটা শিট থেকে নিয়ে আসবে। সুতরাং এই পুরো জিনিসটা কিন্তু যদি কোনো কারণে আমার ওই স্পেসিফিক ডেটা ভুল আসে, তাহলে কিন্তু সে আর পাবে না। তাহলে আপডেট মার্কস টেবিলের ডিভিশন ওয়াইজ কিন্তু ফিল্টার করে শুধু ঢাকা আর আমরা ডিভিশন মধ্যে ঢাকা এবং চিটাগাং ডিভিশনটাকে চুজ করতেছি, যেহেতু আমাদের
আলটিমেট ক্লায়েন্টের এটি রিকোয়ারমেন্ট। সো মার্স টেবিল থেকে আমরা এই ডিভিশনটা ফিল্টার ডিএফ এ রাখলাম। এইবার এই ঢাকা এবং চিটাগাংয়ের মধ্যে স্পেসিফিকলি আমাকে ইয়ার, মান্থ, ডিভিশন আমাকে গ্রুপ বাই করতে হবে। তার মানে হচ্ছে আমি যদি ডিভিশন মান্থলি কোয়ার্টারলি করতে চাই, ফিল্টার ডিএফ এর মধ্যে আমি গ্রুপ বাই করতেছি কতগুলো, সেটা আমাকে মনে রাখতে হবে। আমি যখন গ্রুপ বাই করব, তখন একটু আগে ঠিক যেইভাবে আমি পিভট করছিলাম, ঠিক সেইভাবে ওখানে করছিলাম মাত্র দুইটা। একটু আগে আপনারা যখন আমি পিভট ভিজুয়ালাইজেশন করলাম, ওই সময় কিন্তু আমি করছিলাম কেবল সাইজ, স্টোর সাইজ। সো যার কারণে গ্রুপটা করছিলাম স্টোর সাইজ এবং কোয়ার্টার, মাত্র দুইটা। এখন কিন্তু আমাকে ডিভিশনও কিন্তু করতে হচ্ছে, কারণ ডিভিশন কিন্তু দুইটা এখানে, ঢাকা এবং চিটাগাং। আবার মাস হচ্ছে 12টা, ইয়ার আছে 6টা, 2014 থেকে 2020। তার মানে প্রত্যেকটা আমাকে গ্রুপ বাই করতে হবে কিসের উপর বেস করে? স্টক কোয়ান্টিটি। তার স্টক কোয়ান্টিটিটাকে আমি সাম করব এবং এইগুলাকে গ্রুপ করে আমি ওইটা রিসেট ইন্ডেক্স করে ডিভিশন মান্থলি কোয়ান্টিটি ভেরিয়েবলের মধ্যে রেখে দিব। তার মানে এইটা করছি একটা কারণে, এইটা করছি ডিভিশন মান্থলি কোয়ান্টিটি বের করার কারণে। এখন আমি পিভট ডাটা যখন করব, তখন আমি পিভট ডাটার মধ্যে বলে দিব যে আমার ইন্ডেক্সে আমি কোন কোন জিনিস দেখতে চাই, যেহেতু এটা আমার গ্রুপ বাই করা আছে। কলামসে আমি কোন জিনিস দেখতে চাই, তার মানে আমার এক্স এক্সিসে কি দেখবো, ওয়াই এক্সিসে কি দেখবো, ভ্যালুস কিভাবে কাউন্ট হবে, আমি এই তিনটা জিনিস বলে দিব। আপনাদের যখন পিভট ডেটা ভিজুয়ালাইজেশনের সময় কিন্তু আপনি ইয়ার কোয়ান্টিটি কলামে দিতে পারেন, ডিভিশন ইন্ডেক্সে দিতে পারেন, ভ্যালুস আবার চেঞ্জ করতে পারেন। এই জায়গাটা কিন্তু আপনার চেঞ্জের জায়গা। আপনার ভিজুয়ালাইজেশন ভালো না হওয়া পর্যন্ত আপনি কিন্তু এই জায়গাটাতে কাজ করতে পারেন। ঠিক আছে। দেন আমরা ফিগার সাইজটা করব। আমি এখানে ডিভিশন ওয়াইজ স্ক্যাটার প্লট করতেছি। যেমন আমি প্রথমে একটা সি বর্ণের স্ক্যাটার প্লটের জন্য আমি এসএনএস ডট স্ক্যাটার প্লট নিছি, যেহেতু সি বর্ণের ভিতরে আমার স্ক্যাটার প্লট করা যায়। এবং সেখানে আমি এক্স এক্সিসে রাখছি ইয়ারগুলো, যতগুলো ইয়ার আছে। ওয়াই এক্সিসে রাখছি হচ্ছে আমার ঢাকা ডিভিশনের, আর হিউতে রাখছি হচ্ছে মাস, আমার 12 মাস। তার মানে এই ঢাকা ডিভিশনের 12 মাসের আমার মান্থলি আমার স্টাইলে প্লেট করে ব্লু আকারে আমার ছোট 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 ডট আসবে স্ক্যাটার প্লটে। তার মানে ব্লুগুলো হচ্ছে আমার ঢাকা, এটা বোঝানোর জন্য। আচ্ছা, আবার আমি যখন স্ক্যাটার প্লটে চিটাগাং, এটাকে আমি বোঝানোর জন্য আমি এটা দিছি হচ্ছে রেড। তাহলে এটা সাইজ হচ্ছে 10। এগুলো আপনি বাড়ায় দিতে পারেন, বাড়ায় কমে আপনারা দেখবেন। তার মানে আমি যখন স্ক্যাটার প্লট করব, তখন আমি টাইটেল দিলাম হচ্ছে ইয়ার ওয়াইজ, বছর ওয়াইজ, মান্থলি, টোটাল কোয়ান্টিটি ইন ঢাকা অ্যান্ড চিটাগাং, এটা আমি দেখতে চাচ্ছি। এবং বছরটা আমি দিলাম হচ্ছে আমার এক্স এক্সিস বরাবর আমার সব বছরগুলো থাকবে, ওয়াই এক্সিস বরাবর আমার টোটাল কোয়ান্টিটি থাকবে, এবং লেজেন্ডে হচ্ছে আমার টাইটেলে মান্থটা থাকবে। আপার রাইট আমি উপরে বলে দিছি, ওই যে যার হিউটা দেখবেন যে এলোমেলো আসতেছে, সে লক করে দিবেন। এই জিনিসটা বলে দিলাম যে আপার রাইটে আপনি লক করে দিবেন, তাহলে ওটা আর ওভারল্যাপ হবে না। ফন্ট সাইজ আপনি আপ করে দিবেন। দিয়ে আপনি আপনি যদি জিমিনাইকে বলেন, দেখবেন আপনার এই প্রবলেমগুলো সর্ট করে সে কোড দিবে। তো আলটিমেটলি ওইটা আপনি চেঞ্জ করে করে দেখবেন। সো আমি গ্রিড একটা করব, ওয়াই এক্সিস বরাবর লাইন স্পেস আমি দিয়ে দিলাম। এগুলো হচ্ছে খুব কমন ফিচার। দেন আমি প্লটটাকে শো করে দিব। এখন আমার প্রতিটা সেলসকে সে ডট 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 আকারে কিন্তু কোয়ান্টিটি আকারে, এই যে এইখানে সে ইয়ার ওয়াইজ নিয়ে আসতেছে। এখন আইটেম এত বেশি, যার কারণে কিন্তু এই পুরো ডাটা সেটটা দেখেন ভেঙে গেছে। এখন আমি একে খুব ইজিলি কিন্তু ধরতে পারতেছি না, কারণ মাস এখানে অনেকগুলা মাস পুরো মার্চ টেবিল থেকে সে নিয়ে আসছে। এবং প্রতি জায়গার সেলের কিন্তু কোয়ান্টিটি ডিফারেন্ট ডিফারেন্ট। কিন্তু এইটা থেকেও আমি একটা জিনিস ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে আমার এই যে টোটাল কোয়ান্টিটি যদি সেলস আমি দেখি, দেখবো যে ব্লু সেলসগুলো, তার মানে আমার চিটাগাংয়ের সেলসগুলো দেখেন, ব্লু সেলসগুলো ছিল, সরি, ব্লু সেলসগুলো ছিল ঢাকার সেলস। আর হচ্ছে আমার রেড সেলসগুলো ছিল হচ্ছে আমার চিটাগাংয়ের সেলস। এখন আইটেম তো আমার একই রকম, এগুলো সবই কিন্তু আইটেম, বিভিন্ন ধরনের আইটেম, এবং হচ্ছে আমার মাস, এই দুইটা জিনিসকে এখানে ইন্ডিকেট করতেছে। তো আপনার এই ব্লু আইটেমের কোয়ান্টিটি সেল হয়েছে সবচেয়ে বেশি। তার মানে ঢাকায় সব ধরনের আইটেমের সেলস তুলনামূলকভাবে চিটাগাংয়ের চেয়ে বেশি। এই একটা ভিজুয়ালাইজেশন আমি এখান থেকে একটা আন্ডারস্ট্যান্ডিং হইতে পারে। সো এইভাবে আর কি আমরা বিভিন্ন ধরনের গ্রাফ থিওরি দিয়ে দিয়ে আমরা ভিজুয়ালাইজ করব। এবং এই ভিজুয়ালাইজগুলোর জন্য আমরা নিজেরা কিছু
প্রবলেমস জেনারেট করব, করে ডাটা সেট আমরা গুগল থেকে, গিটহাব থেকে কমার্শিয়াল ডাটাগুলো নামাবো। নামায় এক দুইটা কোশ্চেন আমরা আমাদের মতন করে চ্যাট জিপিটি দিয়ে কোশ্চেন অ্যারাইজ করবো, যে কিরকম আমার কোশ্চেন হইতে পারে সেরকম আমি কোশ্চেন অ্যারাইজ করব, করে দেন আমি একটু বাসায় প্র্যাকটিস করব। সো আজকে আমরা এখন নেক্সট সেশনটা আমরা একদম ইন্ট্রোডাক্টরি এই ডেটা অ্যানালাইসিস অ্যাপ্রোচে, আমাদের এই এক্সপ্লেটরি ডেটা অ্যানালাইসিস যা আমরা করলাম গত 3 দিনে, আজকে সহ 4 দিনে, এটাকে আমরা এবার মেশিন লার্নিং দিয়ে স্টার্ট করব। সো আগামী ক্লাসগুলোতে আমরা এই স্ট্যাটিস্টিক্যাল এক্সপ্লেটরি ডেটা অ্যানালাইসিসের পাশাপাশি আমরা মেশিন লার্নিং করব। সুতরাং আজকে এই বেসিক মেশিন লার্নিং এর কনসেপ্টটা আমি বুঝাই দিব, তারপর লাস্টের 10 মিনিটে আমাদের সজীব ভাইয়ের, নাজমুল ভাইয়ের যে প্রবলেমগুলো আছে ওগুলো আমরা একটু সলভ করব। আচ্ছা, এখন আমি একটু আপনাদেরকে এই জিনিসগুলো একটু বলে দিই, যে আজকে মূলত আমরা কি কি জিনিস একটু আইডিয়া আপনাদেরকে দিব। আমরা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এরপর হচ্ছে মেশিন লার্নিং, এইগুলোর কনসেপ্ট আমরা হচ্ছে খুব ইন্ট্রোডাক্টরি লেভেলে আমরা কনসেপ্টটা বোঝার চেষ্টা করব। ধরেন টোটাল একটা সিস্টেমকে সিস্টেমকে আমি সরাসরি বলতেছি, যদি আমি আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্স করতে চাই, সে কৃত্রিমভাবে বুদ্ধিমত্তা মানে তার মধ্যে তৈরি হবে কোনো সিস্টেমের বা মেশিনের বা কোনো ওয়েব অ্যাপ্লিকেশনের, সেই ক্ষেত্রে মেশিন লার্নিং আমার জরুরি না। এআই আমি কিন্তু মেশিন লার্নিং ছাড়াও, ডিপ লার্নিং ছাড়াও আমি কিন্তু তাকে ট্রেন করতে পারি। ওকে আমি বললাম প্রোলগ দিয়ে প্রোগ্রামিক্যাল লজিক দিয়ে আমি ওকে বললাম যে এটা হচ্ছে বার্গার, এটা হচ্ছে পিজা। সো ও কিন্তু দেখলেই, ইমেজকে দেখলেও বলতে পারবো কি এটা বার্গার, এটা পিজা। আমি প্রোলগ দিয়ে লজিক সেট করে দিব। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে মেশিন লার্নিং হচ্ছে আমার একটু ডিপ লেভেলের কাজ। মেশিন লার্নিং যখন আমি করব, তখন হচ্ছে এইটাকে সে পিৎজা, এইটাকে বার্গার চেনার জন্য তার ভিতরে আমি অ্যালগোরিদম, প্রোগ্রামিং লজিক সেট করব। এখন এই অ্যালগোরিদম, এক একটা অ্যালগোরিদমের ব্যাকএন্ডে এক এক রকমের লজিক দিয়ে তারা প্রোগ্রাম কোড করছে, যারা ডেভেলপার এবং যারা ডেটা সায়েন্টিস্ট তারা নিজেরা মডেল তৈরি করছে। সো আমাদের ডেটা সায়েন্টিস্টের জার্নিটা শুরু হবে 6 নম্বর ক্লাসের পর থেকে। বাট এখন থেকে আপনাদের মধ্যে আমি একটা আইডিয়াটা দেওয়া শুরু করতেছি মেশিন লার্নিংয়ের, যে আমরা মেশিন লার্নিংয়ের যতগুলো এক্সিস্টিং ক্লাসিফায়ার আছে, এখানে অনেকগুলো ক্লাসিফায়ারের নাম আমি এখানে লিখছি। যেমন আমি এখানে লজিস্টিক রিগ্রেশন লিখছি, র্যান্ডম ফরেস্ট, ডিসিশন ট্রি, গ্রেডিয়েন্ট ডিসেন্ট, কেএনএন, আরএনএন, দেন এই নর্মালি হচ্ছে অ্যাডাবুস্ট, ভেক্টর, কে নিয়ারেস্ট নিব বায়াস, গসিয়ান, এক্সজিবি ক্লাসিফায়ার, এগুলো সব এক্সিস্টিং অ্যালগোরিদম, মেশিন লার্নিং ক্লাসিফিকেশনের অ্যালগোরিদম। এই অ্যালগোরিদমগুলো দিয়ে যারা রিসার্চার বা যারা ডাটা সায়েন্টিস্ট, এই অ্যালগোরিদম দিয়ে কিন্তু আমি যে কোনো ধরনের ডেটা থেকে আমি একটা ডিসিশন বের করে নিয়ে আসতে পারি, এবং ওই ডেটা দিয়ে আমি মেশিনকে ট্রেন করতে পারি। মেশিন ওই ট্রেনিংয়ের পরে সে ইজিলি বলতে পারে ওকে এটা পিৎজা, এটা বার্গার। এটা হচ্ছে মেশিন লার্নিং। আমি খুবই ইন জেনারেল বলতেছি, আমরা আস্তে আস্তে ভিতরে যাব। ডিপ লার্নিং হচ্ছে আরো ডিপ লেভেলের একটা কনসেপ্ট। এই কনসেপ্টটা কি? যখন আপনি বিগ ডেটা অ্যানালাইসিস করবেন, সাপোজ ধরেন আমি ইনসেন্স আপনাকে বললাম যে আপনি এখন নর্মাল এক্সেল শিটে কাজ করেন বা সিএসভি শিটে কাজ করেন, যেখানে আপনার ভ্যালু আছে হচ্ছে এক্স এবং ওয়াই এক্সিস বরাবর। এই এক্স এক্সিস বরাবর যে ডেটাগুলো আছে, এই এক্স এক্সিস বরাবর ধরেন আমি বলতেছি ইনস্টেন্সেস বা কাস্টমার, অথবা আপনার পেশেন্ট, অথবা যদি পাবলিক হেলথের ডেটা হয় পেশেন্ট, সাইবার সিকিউরিটি ডেটা হলে ইন্ট্রুশন, বিভিন্ন অ্যাটাক, এগুলো। আর এইগুলো হচ্ছে কলাম বা ফিচার, এগুলোকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট। এখন এটা যদি এক্স ওয়াই এক্সিস না হয়, যদি 2 ডাইমেনশনের ইমেজ হইতো, ধরেন এখানে একটা মানুষ দাঁড়ানো আছে,
এখানে একটা পিকচার, এবং হচ্ছে এখানে আরেকটা পিকচার। এই পিকচারে ধরেন যে সাপোজ একটা গরু দাঁড়ানো আছে, সাচ এন এক্সাম্পল। আচ্ছা, এখন এইটা মানুষ আর এটা গরু, এইটা বোঝার জন্য মেশিন কিভাবে একে ট্রেন করবে? মেশিন একে কি করবে, এই 2 ডাইমেনশন ইমেজটাকে সে কিন্তু ভেঙে ভেঙে, আমরা যেটা ফার্স্ট সেকেন্ড ক্লাসে করছিলাম, সেই প্রত্যেকটা পিক্সেলের দুইটা করে ভ্যালু দাঁড় করাবে, এবং এই পুরো ইমেজটাকে 2000 বা 3000 অ্যারেতে, ওই 3D-তে, 3 ডাইমেনশন অ্যারেতে সে নিয়ে যাবে। 3 ডাইমেনশন অ্যারেতে এই প্রত্যেকটা পিক্সেলের কি বের হবে, একটা এক্স বের হবে, একটা কিন্তু ওয়াই বের হবে, এর একটা ডাইমেনশন থাকবে। ক্লিয়ার? সো মেশিনকে যখন আমি এই প্রত্যেকটা পিক্সেলকে দিয়ে যখন ট্রেন করব, তখন সে কিন্তু এই পিক্সেলগুলোকে একত্রিত করে সে বলে ফেলতে পারবে এটা মানুষ, এটা গরু। সেম ভাবে আমি যখন 3D ইমেজ নিয়ে কাজ করব, 3D ইমেজ, তখন কিন্তু 3D ইমেজের ডাইমেনশন কয়টা থাকে? আমরা কিন্তু তিনটা। তা এখন 3D ইমেজের 3 ডাইমেনশনে অ্যাকচুয়ালি তার এক্সেস, আমি একটা এক্সিসের ম্যাথমেটিক্যালি আমি একে 3 ডাইমেনশন বলছি, কিন্তু এর কিন্তু এক্সিস থাকে হচ্ছে মোট 6টা, তার তল বা প্লেট থাকে কিন্তু মোট 6টা। এই পুরো 6টা কিন্তু আলাদা আলাদা 2D ইমেজ। সো 3D ইমেজ যখন মেশিন ট্রেন্ড হয়, তখন তাকে একটা ক্লাসিফায়ার দিয়ে 2D-তে কনভার্ট করতে হয়, দেন তাকে ট্রেন করতে হয়। এই জন্য যদি আপনি 2D ইমেজ ভালো মতন করে আয়ত্ত করতে পারেন, এবং মেশিন লার্নিংয়ের ক্লাসিফায়ার যদি আপনি নিজে ফাইন টিউন করতে পারেন, তাহলে ডিপ ডাটা সেট, যেগুলোর কমপ্লেক্স ইমেজ অথবা বিগ 20,000 2 লাখ ডেটা, সেগুলোকে প্রসেস করার জন্য আপনার দরকার হবে হচ্ছে ডিপ লেভেলের অ্যালগোরিদম, যেটা পরবর্তীতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা অ্যালগোরিদম অ্যাপ্রোচ, যেটাকে বলা হচ্ছে নিউরনস বা নার্ভাল অ্যাপ্রোচ, নিউরনাল অ্যাপ্রোচ। মানুষের শরীরে যেরকম যে কোনো একটা সিচুয়েশন থেকে, মানে এই সিনাপস থেকে তার একজন একজন পর্যন্ত, ব্রেন পর্যন্ত আসতে পদে পদে যেরকম বিভিন্ন ধরনের সিনাপস কাজ করে, এই প্রত্যেকটা সিনাপসকে তারা হচ্ছে এখানে লেয়ার হিসাবে কাউন্ট করে। সো ডিপ লার্নিংয়ে আপনাকে যদি সহজ ভাষায় আমি বলি, এইগুলো হচ্ছে ইনপুট লেয়ার। আপনি বললেন যে এটা একটা অবজেক্ট 1 নাম্বার, এটা আরেকটা অবজেক্ট 2 নাম্বার, এটা আরেকটা অবজেক্ট 3 নাম্বার। এই প্রত্যেকটা ইনপুট আপনার অ্যাকচুয়ালি ইনপুট লেয়ারে যাবে, ওইখান থেকে আউটপুট লেয়ারে সে ডিসিশন দিবে, ওকে এটা হচ্ছে 1 নাম্বার। মানে এটা যদি বার্গার, এটা পিৎজা, এটা যদি ফুচকা হয়, ও ডিটেক্ট করতে পারবে ওকে এইটাই হচ্ছে ফুচকা। আমি যখনই এখানে কোনো একটা টেস্ট ডাটা তার মধ্যে ছাড়বো, এই লেভেলে আসতে আসতে, এটা হচ্ছে আউটপুট লেভেল, এই লেভেলে আসতে আসতে সে কিন্তু ট্রেন্ড হবে। কিন্তু এই ট্রেন কিন্তু সে এই একটা অ্যালগোরিদম দিয়ে ট্রেন্ড হবে না, সে প্রত্যেকটা লেয়ারে, হিডেন অনেকগুলো লেয়ার এখানে থাকবে, যেই লেয়ারে সে ওই ফাংশন ওয়াইজ ক্যালকুলেট হতে থাকবে। কোন ফাংশন ওয়াইজ? আমরা ছোটবেলায় বিভিন্ন ধরনের পলিনোমিয়াল ফাংশনের ক্যালকুলেশন করছি, যে x² প্লাস 2x, এরকম ছোট ছোট আমরা বিভিন্ন পলিনোমিয়াল ফাংশন দিয়ে আমরা ইকুয়েশন শিখছি, যে এখানে একটা ভ্যালুর মান যদি আমি দিয়ে দিই, আমি একটা ভ্যালুর মান পাবো। সো এইটাকে এই মেশিন লার্নিংয়ের ভাষায় বলে হচ্ছে, এই ফাংশনগুলো হচ্ছে ইকুয়েশন বা সেট অফ ইকুয়েশন। আর ডিপ লার্নিংয়ের ভাষায় এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন, সেট অফ ইকুয়েশন। তার মানে এই ইকুয়েশনটা আমার প্রতিটা লেয়ারে কাজ হবে, লেয়ারে লেয়ারে ফিচার এক্সট্রাক্ট করে একটা ট্রেন্ড মডেল তৈরি হবে। সো এই হচ্ছে হলো ওভারঅল এআই, এমএল এবং ডিপ লার্নিংয়ের একটা ইন জেনারেল কনসেপ্ট। সো আমরা আজকে মেশিন লার্নিং অ্যাপ্লাই করে স্টার্ট করব, এবং এই মেশিন লার্নিং অ্যাপ্লাই করতে গিয়ে আমাদের যেই যেই লাইব্রেরিজগুলো দরকার, সেই লাইব্রেরিজগুলোর ইনিশিয়াল আমরা বুঝবো। আমরা এখন এক্সেল শিট, আমরা এখন সিএসভি শিট, আমরা এখন এক্সেল শিটের ভিতরের শিট আমরা কিন্তু নিতে পারি। সো আমাদের জন্য কিন্তু কোনো প্রবলেম নাই। সো যার কারণে আমরা এখন মেশিন লার্নিংয়ের যতগুলো লাইব্রেরি লাগে, সো আমরা যেহেতু নর্মালি নামপাই, পান্ডাস, সিবন, ওএস, সিবন, ম্যাটপ্লটলিব এগুলো নেই, এবং
আমাদের এইখানে আমরা এখানে একটা আমি ডায়াবেটিসের একটা ডাটা সেট রাখছি জাস্ট ফর প্র্যাকটিস। আমরা কালকের ক্লাসে এটা করব, বাট আজকে আমি শুরু করে দিচ্ছি যাতে আপনারা সকালে একটু দেখতে পারেন। এই যে আমরা এই সিএসভি ফাইলটা সরাসরি একটা ইয়ে থেকে ডেটাটা নিলাম, মানে ডাউনলোড করছি, করে এটা আমাদের গুগল ড্রাইভে রেখে আমরা ওই ডাটা সেটটাকে আমরা ইম্পোর্ট করে আমাদের কোল্যাবে নিয়ে আসছি। এখন আলটিমেটলি আমার হার্ট ডিজিজের একটা ডাটা সেট, যদি আমি হার্ট ডিজিজের ডাটা সেটটা দেখি, সো আমরা একটা ডাটা সেটকে আনার পরে ওকে ভিজুয়ালাইজ করার জন্য এই যে এখানে প্রায় 1,000 রো, মানে 1,000 পেশেন্ট, এবং হচ্ছে এখানে আমার আলটিমেটলি 14টা কলাম। আলটিমেটলি আমার ডিসিশন হচ্ছে আমার হার্ট ডিজিজ আছে, হার্ট ডিজিজ নাই। আপাতত আমরা ভেরি স্পেসিফিক এবং বিগিনার লেভেলের একটা কাজ, হার্ড ডিস্কের একটা প্রজেক্ট আজকে শুরু করি, এটা আমরা কালকে শেষ করব। সো এখানে টার্গেট মানে হচ্ছে ক্লাস, আমি ডিটেক্ট করতে চাচ্ছি ওই যে পিজা এবং বার্গার দিয়ে আমি বললাম। কিন্তু হার্ট ডিজিজ আছে বা নাই এটাতে একটা প্যারামিটার দিয়ে বুঝলে হবে না, এখানে আমার প্রত্যেকটা প্যারামিটার বোঝাটা জরুরি। এখানে কোন প্যারামিটারকে কি বোঝাচ্ছে, এটা যে যেই ডোমেনের আপনি আছেন, আমি পাবলিক হেলথের, আমি আমারটা আপনাকে বোঝাচ্ছি যে এইভাবে, বাট যিনি সাইবার সিকিউরিটির, যিনি টেক্সটাইলের, যিনি ফার্মেসির, অথবা যিনি হচ্ছে বিবিএর, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের, তার কলামের কোন কলামের ডেসক্রিপশন কেমন, এই ডেসক্রিপশন কিন্তু আপনাকে আলাদাভাবে অবশ্যই রেডি করে রাখতে হবে। ওকে, আমার এখানে পেশেন্ট আইডি এই নাম মানে হচ্ছে এটা পেশেন্ট আইডি, এটার ইউনিট হচ্ছে এটা নাম্বার, টাইপ হচ্ছে নিউমেরিক, এইজ এটা এই নামে আমার এক্সেল মানে সিএসবি শিটে আমার এই নামে অ্যাট্রিবিউটটা আছে, জেন্ডার এই নামে আছে, চেস্ট পেন এই নামে আছে, এই যে রেস্টিং বিপি মানে হচ্ছে রেস্টিং ব্লাড প্রেশার, সিরাম কোলেস্ট্রল মানে হচ্ছে সিরামের কোলেস্ট্রল, ফাস্টিং ব্লাড সুগার মানে ফাস্টিং ব্লাড সুগার, রেস্টিং এই যে এটা বলতে রেস্টিং ইলেকট্রো ডায়াগ্রাম রেজাল্ট, যেখানে 0 1 2, 0 বলতে কি বোঝায় নর্মাল, 1 বলতে হচ্ছে হ্যাভিং এসটিএটি, অ্যাবনর্মালিটি মানে হচ্ছে মানে 2 হলে হচ্ছে এটা অ্যাবনর্মালিটি, তার মানে এই ডাটাগুলো আবার কি নমিনাল ডাটা। এইভাবে আপনাকে একটা ডাটা সেটের ডেসক্রিপশন আগে দাঁড় করাইতে হবে, না হলে আপনার টিম যদি কাজ করে ওরা কিন্তু ওই ডাটা সেটের ডেসক্রিপশন না বুঝলে মেশিনকে কিন্তু আপনি প্রপারলি ট্রেন করতে পারবেন না। কারণ ফিচার এক্সট্রাকশন বলে একটা কথা আছে, ফিচার সিলেকশন, যে কোন ফিচারটা আমার টার্গেট যেই ক্লাসিফিকেশন আমি করব, টার্গেট যেখানে 0 না 1, মানে আমার হার্ট ডিজিজ অ্যাবসেন্ট নাকি হার্ট ডিজিজ আছে প্রেজেন্ট, এটা বাইনারি ডিসিশন। সো আমার বাইনারি ক্লাসিফিকেশন হইতে পারে, 3টা ক্লাস হইতে পারে, 5টা ক্লাস হইতে পারে, হইতেই পারে। ঠিক আছে, সো আমার এই যে ক্লাসিফিকেশন করবে এগুলো তো হচ্ছে আমার এই ফিচারগুলোর উপরে ডিপেন্ড করবে, কিন্তু সব ফিচারের উপরে কিন্তু ক্লাসিফিকেশন আবার ডিপেন্ড নাও করতে পারে। ধরে নিচ্ছি 50টা আমার কলাম আছে, 50টা আমার অ্যাট্রিবিউট আছে, এর মধ্যে 12টা বা 15টা অ্যাট্রিবিউট খুব ফাইনেস্ট অ্যাট্রিবিউট যেগুলো খুবই ইম্পর্টেন্ট। সো আপনারা এই ফোল্ডারে যাবেন, গিয়ে এই ডাটা সেটটা আপনারা ওপেন করে এইটা একটু ডেসক্রিপশনটা পড়বেন, যাতে করে আপনারা আপনাদের ডাটা সেটের প্রথম ডাটা সেটের ডেসক্রিপশনটা যাতে তৈরি করতে পারেন। আচ্ছা, তারপর কি কাজ হবে, তারপর আপনারা যেইভাবে যা যা শিখছেন এটা একটু ইনফোটা দেখবেন, এটা একটু আপনারা ডিসক্রাইবটা করবেন যে এটার মধ্যে কি আছে। এর কলামগুলো আসলে 1,000, কোনো ধরনের নাল নাই, বলতেছে নাল নাই, তারপর আমরা ফিচার এক্সট্রাকশন করব, প্রত্যেকটা ফিচার বা সেল অ্যানালাইসিস করব। এরপর হচ্ছে আপনার একটু এটা ডেসক্রিপশন দেখবেন, যা যা আপনারা শিখছেন এখন পর্যন্ত সেগুলো আপনারা করবেন। এরপর হচ্ছে একটু কাউন্ট প্লট করবেন, একটু দেখবেন যে আমার এই ডাটা সেট মানে এটার মধ্যে কাউন্ট প্লট করে একটু বার চার্ট করে প্লট শো করে দেখলেন যে আসলে ওকে এটার আহ, মানে ডিজিজ নাই এমন পেশেন্ট আছে 400 জন, ডিজিজ আছে এমন পেশেন্ট আছে অলমোস্ট 600 জন, তার মানে টোটাল 1,000 ডেটা। ওকে, এখানে আসলে এই যে আমার যে ভ্যালুস, এই ডাটা রো যদি আমি দেখি এখানে আমার 1,000 ডেটাই আছে পেশেন্টের, তাই না? এই যে আমার 1,000 রোই আছে, তার মানে এর মধ্যে 400টা হচ্ছে অ্যাবসেন্ট, আর আমার 600টা হচ্ছে প্রেজেন্ট, ভিজুয়ালাইজ করা ডাটা সেটে। ক্লিয়ার? দেন আপনি হচ্ছে
এটার ভ্যালু কাউন্টগুলো করবেন, যে ওকে আমার এই এসডির যেটা টার্গেট কলাম, আমার এই যে টার্গেট যে কলাম সেটাই তো আমাকে আইডেন্টিফাই করতে হবে। সো এই আইডেন্টিফাই করার জন্য আমি মেশিন লার্নিং অ্যাপ্লাই করব। তাহলে এসডি ডাটা সেটের টার্গেট কলামে আমার কতগুলো ভ্যালু আছে, যদিও আমি বার চার্ট দেখে বলে ফেলতে পারতেছি, তারপরে আমি একজ্যাক্ট বোঝার জন্য ভ্যালুস কাউন্ট ইউজ করলাম, যেমন 0 আছে 420টা, 1 আছে হচ্ছে 580টা। ক্লিয়ার? দেন আমি হচ্ছে এইখানে ইম্পিউটার ইউজ করব। ক্লিয়ার? দেন আমি এটার ডিপ্লয়মেন্টে যাব। সো কালকে আমরা এই জিনিসগুলো একটু ডিসকাস করব, ক্লাসে দেখব। সো আপনারা এই পর্যন্ত একটু ভিজুয়ালাইজ করেন। দেন আমরা কালকে ইম্পিউটেশন দেখব, ফিচার প্রসেস দেখব। দেন আমরা এটার মেশিন লার্নিং এর ক্লাসিফায়ার ইউজ করে এটার অ্যাকুরেসি এবং ডিফারেন্ট ডিফারেন্ট ইভালুয়েশন ম্যাট্রিক্সগুলো দেখব। সো আমার সাইড থেকে আজকে এতটুকুই থাক। আপনাদের সাইড থেকে যদি কিছু শেয়ার করতে চান, দেখাইতে চান, মেবি সজীব ভাই দেখাইতে চাচ্ছেন। সজীব ভাই কে আছেন? কেউ কিছু কি দেখাইতে চাচ্ছেন স্ক্রিন? আমরা কথা শুনতে পারতেছি না। এবি, এবি কি সজীব ভাই? না না, এটা তো আমার। আচ্ছা, যেই দেখাচ্ছেন তার শোনা যাচ্ছে না, সাউন্ড শোনা যাচ্ছে না। হ্যাঁ শোনা যাচ্ছে না। কেউ কি দেখা দেখা দেখাতে যাচ্ছে চাচ্ছেন? আমার ইয়ে দেখা স্ক্রিন দেখা যাচ্ছে ভাই? এই হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। একটু ফলো স্ক্রিন, করেন। হ্যাঁ, আমি একটু একটু শেয়ার করবো। আচ্ছা, আমি নজরুলের বন্ধ করে দিই আমারটা। হ্যাঁ। এই সজীব কি আপনার ইয়ের নাম? আমার আমার ওই